আঙ্কেল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে যা দেখলো তা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আন্টি এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেলেন। তারপর বুক ফাটায় কার্তনাদ করে মেঝেতে আছড়ে বললেন। মেঝেতে আরিশার নিথর দেহ পড়ে আছে। তার সাদা সেলোয়ার কামিজের একাংশ রক্তে ভিজে লাল হয়ে গেছে। বা হাতের কবজিটা ধারালো কিছু দিয়ে কাটা, আর সেখান থেকেই চুয়ে পড়া রক্ত মেঝেতে জমাট বেঁধে আছে। আরিশার ফর্সা মুখটা ফ্যাকাশে একদম সাদা হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সময়েও ডান হাতটায় শক্ত করে একটা ভাঁজ করা কাগজ আঁকড়ে ধরে আছে, সেই রক্তে ভেজা চিঠিটা। আন্টি পাগলের মতো আরিশার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে চিৎকার করতে লাগলেন। আরশিয়া, ওরে আমার মা রে, চোখ খোল মা। আরশিয়ার আব্বু, ও কথা বলছে না কেন? তাড়াতাড়ি ডাক্তার ডাকো, আমার কলিজাটা যে শেষ হয়ে গেল। আঙ্কেলেরও হাত পা কাঁপছিল, কিন্তু তিনি নিজেকে কোনো মতে সামলে দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন দিলেন। তারপর আরিশাকে পাজা কোলে তুলে নিয়ে যাওয়ার সময় তার নজর পড়ল আরিশার হাতে ধরা সেই রক্তাক্ত কাগজটার দিকে। তিনি সাবধানে আরিশার আঙুলগুলো ছাড়িয়ে নিয়ে চিঠিটা পকেটে রাখলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পুরোটা সময় আরিশার মা প্রলাপ বকছিলেন আর কাঁদছিলেন। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ যেন আকাশের বুক ছিঁড়ে যাচ্ছিল। আরিশাকে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। ডক্টররা ব্যস্ত হয়ে পড়লেন তার রক্তক্ষরণ থামাতে। বাইরে করিডোরে একটা ব্রেঞ্চে আঙ্কেল ধপ করে বসে পড়লেন। তার শরীর রক্তে ভিজে গেছে। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে সে রক্তাক্ত চিঠিটা বের করলেন। চিঠির ফাঁস খুলতেই রক্তের দাগ মাখা অক্ষরগুলো তার চোখের সামনে ভেসে উঠল। প্রিয় আরিশা, তোমার থেকে অনেকটা দূরে থাকবো, ক্ষমা করে দিও। আঙ্কেল আন্টি আমার উপর যে বিশ্বাস রেখেছেন আমি কোনোভাবেই তার অবমাননা করতে পারছি না। ভালোবাসি আরিশা, তাই নিজেকে সরিয়ে নিচ্ছি। চিঠিটা পড়া শেষ হতেই আঙ্কেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন আমি কেনই বাড়ি ছেড়েছি। আমি তার বিশ্বাসের মর্যাদা দিতে গিয়ে নিজের ভালোবাসাকে কোরবানি দিয়েছি। আর তার মেয়ে, সে এই ভালোবাসার বিচ্ছেদ সইতে না পেরে নিজেকেই শেষ করে দিতে চেয়েছে। এমন সময় উঠে দরজা খুলে ডক্টর বেরিয়ে এলেন, তার চোখে মুখে চিন্তার ছাপ। আঙ্কেল দৌড়ে গিয়ে ডাক্তারের হাত ধরলেন। ডাক্তার সাহেব, আমার মেয়ে কি বাঁচবে? ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখেন, পেশেন্ট প্রচুর রক্ত হারিয়েছে, অবস্থা বেশি ক্রিটিক্যাল। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আরও কয়েক ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে ওনার বেঁচে থাকার ইচ্ছা শক্তি যেন একদমই ছিল না, তাই এমনভাবে চেষ্টা করছেন। আঙ্কেল করিডোরে দাঁড়িয়ে এক পা পিছিয়ে হেলান দিলেন। ডক্টর অবস্থাটা টের পেয়ে বললেন, প্লিজ নিজেকে সামলান, আমরাও আমাদের মতো চেষ্টা করছি। ডাক্তার প্লিজ আমার মেয়েকে বাঁচান, যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এখানে টাকা বড় কিছু নয়, ক্ষতটা খুব গভীর আর রক্তক্ষরণও বেশি হয়েছে, তাই একটু সমস্যা। তবুও আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। বলে ডক্টর আবার এমার্জেন্সি রুমে চলে গেলেন। তিনি দেয়ালে হেলান দিয়ে স্লাইড করে নিচে বসে পড়লেন। তারপর কিছু একটা ভেবে পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে আঙ্কেলের হাত কাঁপছিল। তিনি দ্রুত হল সুপারভাইজারের নম্বরে ডায়াল করলেন। ফোন ধরতে আঙ্কেল বললেন, হ্যালো সুপারভাইজার সাহেব, আমি আরিসার বাবা বলছি। রাকিব, রাকিব কি রুমে আছে? জি, ও তো আজ সারাদিন রুমে থেকেই বের হয় নাই। কি হয়েছে ভাই, আপনার গলা এমন লাগছে কেন? ওকে এখনই আমার সাথে কথা বলুন। বলুন যে আরিসা আরিসা হাসপাতালে, ও যেন এখনই সিটি মেডিকেলে আসে, এক মুহূর্ত দেরি যেন না করে। তো ভাই আপনার, ওকে তাড়াতাড়ি পাঠান। এদিকে হলের সেই ছোট স্যাঁতস্যাঁতে রুমে আমি বাইরের দিকে তাকিয়েছিলাম, কিন্তু একটা অক্ষর আমি বুঝতে পারছিলাম না। বারবার আরিশার কথা মনে পড়ছে। হঠাৎ দরজায় সজোরে ধাক্কা পড়ল। সুপারভাইজার সাহেব হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন, তার চোখে মুখে আতঙ্ক। রাকিব, আমার বুকটা দুঃখ করে উঠল। জি স্যার, বলেন। আরিশার বাবা ফোন করেছিলেন। কি হয়েছে স্যার? আঙ্কেল ফোন করেছিলেন কেন? আরিশা হাসপাতালে সিটি মেডিকেলের ইমার্জেন্সিতে আছে। ওর বাবা বললেন তোমায় এখন যেতে, অবস্থা নাকি খুব খারাপ। কথাটা শোনা মাত্র আমার হাত থেকে কলমটা মেঝেতে পড়ে গেল। চারপাশটা যেন বন বন করে ঘুরতে শুরু করলো। হাসপাতালে কেন? কি হয়েছে ওর? বিস্তারিত বলেননি, শুধু বললেন এখনই যেতে, যাও বাবা, দেরি করো না। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। পায়ের জুতোটা ঠিক মতো পরার সময়টুকুও পেলাম না। পাগলের মতো হল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলাম। রাস্তায় কোনো রিক্সা বা সিএনজি পাচ্ছি না। আমি উম্মাদের মতো মেন রোডের দিকে দৌড়াচ্ছি। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল আরিশের সেই লাল হয়ে যাওয়া গাল দুটো, যেখানে আমি চর মেরেছিলাম। নিজের ওপর তীব্র ঘৃণা হচ্ছে এখন। মনে মনে চিৎকার করে বলছিলাম, আরিশা, তুমি এমন কিছু করো না যার জন্য আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে না পারি। আমি তোমাকে ফিরে দেওয়ার নাটক করেছি শুধু তোমার বাবার সম্মানের জন্য, কিন্তু তুমি ছাড়া আমার তো কেউ নেই আরিশা।
বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু আমি থামলাম না। একটা রিক্সা পেলাম আর তাকে বললাম, মামা যত টাকা লাগে দেব, শুধু তাড়াতাড়ি সিটি মেডিকেলে চলেন। রিক্সায় বসে আমার সারা শরীর কাঁপছিল। আমি 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম। হে আল্লাহ, আপনি ওকে ফিরিয়ে দিন। আমি ওর সব জেদ, সব পাগলামই মেনে নেব। ও চাইলে আমি সারা জীবন ওর গোলাম হয়ে থাকবো। শুধু ওকে একবার চোখ মেলতে দিন। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতেই আমার চোখের পানি গাল বেয়ে ওড়না ভেজানোর মতো করে শার্ট ভিজিয়ে দিচ্ছিল। আমি পাগলের মতো করিডোর দিয়ে দৌড়াচ্ছি। এমার্জেন্সির সামনে যেতেই দেখলাম আঙ্কেল আর আন্টি বসে আছেন। আন্টি শাড়ি রক্তে মাখা, আঙ্কেল মাথা নিচু করে কাঁদছেন। আমাকে দেখা মাত্র আঙ্কেল উঠে দাঁড়ালেন। আঙ্কেল, আরিশা ও কোথায়? কি হয়েছে ওর? আঙ্কেল কোনো কথা না বলে স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পরপর 2টো জোরালো থাপ্পড় আমার গালে গিয়ে পড়ল। হাসপাতালে সেই নিস্তব্ধ করিডোরে থাপ্পড় 2টোর শব্দ প্রতিধ্বনিত হলো। আমি ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। করিডোরে থাকা 2-4 জন মানুষ আর নার্সরা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কান ঝাঁঝা করছে, চোখের সামনে সব অন্ধকার লাগছে। মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। একটা টু শব্দও করলাম না। আঙ্কেল এবার আমার শার্টের কলারটা খামচে ধরলেন। ওনার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, কেন এমন করলে রাকিব? বলো বলো বলো, কেন এমন করলে? তোমার জন্য আমি কি করিনি? নিজের ছেলের মতো আশ্রয় দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, তোমার পড়ার সব খরচ আমি টানছি, সব আমিই করেছি। তারপরেও কেন কেন তোমার জন্য আজ আমার মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হলো? উত্তর দাও রাকিব, উত্তর দাও। আমি শুধু মাথা নিচু করে চোখের জল ফেলছি। আঙ্কেল আমাকে সজোরে ঝাঁকুনি দিয়ে আবার বললেন, তুমি নিজেকে খুব নীতিবান ভেবেছিলে, তাই না? ভেবেছিলে বাসা থেকে পালিয়ে গিয়ে তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। আমাকে কি তোমার এতটাই নিষ্ঠুর আর কঠিন হৃদয়ের মানুষ মনে হয়েছিল? আমাকে কি একবারও বিশ্বাস করা যেত না? সরি আঙ্কেল, আমি বুঝতে পারি নারী সে এমন কিছু করবে। সরি? হ্যাঁ, এই সরি দিয়ে কি আমি আমার মেয়েকে ফিরে পাবো? আমাকে যদি একবার খুলে বলতে, আমি আমি আমার আদরের মেয়ের জন্য সব করতে পারতাম, এমনকি তোমাদের এই সম্পর্ক আমি মেনে নিতাম। কিন্তু এখন তো সব শেষ হবার জোগাড়। আমার একমাত্র আদরের মেয়েটা ভেতরে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি বাইরে দাঁড়িয়ে শুধু ওর রক্ত মাখা স্মৃতিগুলো দেখছি। ওর কিছু হলে আমি নিজেও বাঁচবো না, আমিও মরে যাবো। বলে আঙ্কেল আমার কলার ছেড়ে দিয়ে ওখানে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আঙ্কেলের এই থাপ্পড় আর এই কথাগুলো একটু কষ্ট দিচ্ছে না, কারণ আমি বুঝতে পারছি আঙ্কেল আমাকে ঘৃণা থেকে নয়, বরং নিজের ছেলের মতো ভেবেই এই অধিকার থেকে আঘাত করেছেন। এমন সময় অপারেশন থিয়েটার থেকে সেই ডক্টর দ্রুত পায়ে বেরিয়ে এলেন। তার কপালে ঘাম আর চোখ মুখে চরম ব্যস্ততা। আঙ্কেল আর আমি দুজনে দৌড়ে ডক্টরের কাছে গেলাম। ডাক্তার সাহেব, আমার আনিসা ও কেমন আছে? দেখুন, পেশেন্টের কন্ডিশন এখনও খুব ক্রিটিক্যাল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের ইমিডিয়েটলি ব্লাড লাগবে। ওনার ব্লাড গ্রুপ এবি পজিটিভ, এবি প্লাস। আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের স্টক এই মুহূর্তে নেই। আঙ্কেল দিশেহারা হয়ে চারদিকে তাকাতে লাগলেন, কিন্তু আমি এক মুহূর্ত দেরি না করে হাত বাড়িয়ে দিয়ে বললাম, ডক্টর সাহেব, আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আপনি আমার শরীর থেকে রক্ত নিন, যত রক্ত লাগে নিন, শুধু আরিশাকে বাঁচান। ডক্টর আমার দিকে একবার তাকালেন, তারপর নার্সকে ইশারা করে বললেন, ঠিক আছে, দেরি করবেন না, আপনি আমার সাথে ভিতরে আসুন। দ্রুত ক্রেস ম্যাচিং করে আমরা ব্লাড নেওয়া শুরু করব। আমি দ্রুত ডক্টরের পিছন পিছন চলে গেলাম। ভেতরে আরিশার নিথর দেহ শুয়ে থাকতে দেখে আমার কলিজাটা যেন ছিঁড়ে এলো। ওর ফর্সা হাতটা ব্যান্ডেজ করা, মুখটা একদম ফ্যাকাশে। আমার শরীর থেকে রক্ত নেওয়া শুরু হলো। পাইপ দিয়ে আমার লাল রক্ত যখন আরিশার শরীরে প্রবেশ করছে, আমি মনে মনে ভাবলাম, এই রক্ত যদি তোমাকে ফিরে আনতে পারে আরিশা, তবে আমি আমার শেষ বিন্দু রক্ত দিতেও রাজি। রক্ত দেওয়া শেষ হওয়ার পর আমি টলতে টলতে বাইরে এলাম, কিন্তু আঙ্কেলকে দেখে আমার বুকটা আবার দমে এলো। ডক্টর বের হয়ে এসে বললেন, রক্ত দেওয়া হয়েছে, কিন্তু ওনার পালস এখনো অনেক দুর্বল। আসলে ওনার ভিতরে বেঁচে থাকার ইচ্ছাটাই যেন মরে গেছে। আপনারা দোয়া করুন, পরবর্তী 24 ঘন্টা খুব ভাইটাল। আঙ্কেল আবার করিডোরে মেঝেতে বসে পড়লেন। আমি পাশে বসতেও সাহস পাচ্ছিলাম না, কিন্তু আঙ্কেলের ইশারায় তার কাছে ডাকলেন। আমি কাছে যেতেই আঙ্কেল আমার হাতটা ধরলেন। রাকিব, আমার হাত তোলা উচিত হয়নি। আসলে মেয়ের এই অবস্থা দেখে মাথা ঠিক ছিল না। না আঙ্কেল, আপনি ঠিকই করেছেন। আমি ভুল করেছি। আমি আরিশাকে বুঝতে পারিনি, ওর ভালোবাসা বুঝতে চাইনি। তুমি বা আরিসা যদি আমাকে বলতে, আমি খুশি হতাম, কারণ আমি জানি তুমি আমার মেয়েকে কতটা আগলে রাখতে পারবে।
এখন শুধু দোয়া করো ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। পুরো রাতটা হাসপাতালেই কেটে গেল। আমি ওখানে এক কোণে বসে রইলাম। আমার চোখ একবারের জন্য বন্ধ হয়নি। অপলকভাবে তাকিয়ে রইলাম ওটির দরজার দিকে। ভোরবেলা যখন জানালার ফাঁক দিয়ে একটু আলো এলো, তখন নার্স দ্রুত বাইরে বেরিয়ে এলো। নার্সকে দেখে আমি আর আঙ্কেল দুজনে লাফিয়ে উঠলাম। নার্স, আরিশার কি অবস্থা? শান্ত হন, জ্ঞান এখনো ফেরেনি, তবে পালস আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক হচ্ছে। খুব শীঘ্রই জ্ঞান ফিরবে। আমরা ওনাকে এখন কেবিনে সেট করে দিচ্ছি। এই কথাটা শোনার পর মনে হলো আমার শরীরে নতুন করে প্রাণ ফিরে এসেছে। আঙ্কেল দেয়ালে পিঠ ঠেকিয়ে লম্বা একটা শ্বাস নিলেন, যেন পাহাড় সমান বোঝা তার বুক থেকে নেমে গেল। সাদা রঙের নিস্তব্ধ একটা কেবিন, যন্ত্রের বিরামহীন শব্দ ছাড়া সেখান থেকে আর কোনো আওয়াজ নেই। আরিশার ব্যান্ডেজ করা হাতটা বিছানার পাশেই পড়ে আছে। রক্তশূন্যতায় তার মুখটা একদম ফ্যাকাশ হয়ে গেছে। আমি ধীর পায়ে আরিশার শিয়রে গিয়ে বসলাম। আমি আরিশার বরফ শীতল হাতটা নিজের দু হাতের তালুতে তুলে নিলাম। আমার চোখে জল তখনও বাদ মানছে না। আমি ওর কানের কাছে মুখ নিয়ে পিস পিস করে বলতে শুরু করলাম, আরিশা, আমি এসেছি। দেখো, আমি আর কোথাও তোমায় ছেড়ে চলে যাব না। সব জেদ আজ হার মেনেছে তোমার এই ভালোবাসার কাছে। আমি শুধু তোমার কাছেই থাকতে চাই আরিশা। প্লিজ একবার শুধু চোখ খোলো। আমি ওর হাতের আঙ্গুলে আলতো করে চাপ দিলাম, কিন্তু আরিশার দিকে থেকে কোনো সাড়া নেই। আমার বুক ফেটে কান্না আসছিল। আমি ওর কপালে মাথা ঠেকিয়ে বললাম, তুমি কি জানো আরিশা, তোমার জেদকে আমি সেদিনই ভয় পেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি এই জেদটাই ছিল আমার প্রতি তোমার অগাধ অধিকার। আমি খুব বড় ভুল করেছি তোমাকে বুঝতে না পেরে। আমাকে ক্ষমা করো আরিশা। দীর্ঘক্ষণ কথা বলার পরও যখন আরিশার কোনো নড়াচড়া হলো না, আমি এবার ভেজা চোখে একটু অভিমানী সরে বললাম, আরিশা, তুমি কি আমার উপর খুব বেশি রাগ করে আছো? আমি জানি আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে একা ফেলে চলে এসেছি, কিন্তু বিশ্বাস করো আমি সেটা সহ্য করতে পারছিলাম না যে কেউ তোমার দিকে আঙ্গুল তুলুক। তুমি যদি এভাবে আমাকে ইগনোর করো তবে আমি মরে যাব। আমার চোখের জল আরিশার হাতে ডুব করে বলল। আমি এবার কান্নায় ভেঙে পড়লাম এবং আরিশার হাতের ওপর পাগলের মতো চুমু খেতে লাগলাম। আরিশা, তুমি যদি এখনই চোখ না খোলো তবে দেখো আমি সত্যিই এমন কোথায় হারিয়ে যাব যেখানে তুমি আর কোনোদিন আমায় খুঁজে পাবে না। আমি পৃথিবীর ওপারে চলে যাব। তুমি কি চাও আমি সত্যি হারিয়ে যাই? প্লিজ আরিশা, একটাবার তাকাও আমার দিকে। আমি আরিশার হাতের ওপর মুখ লুকিয়ে হামুয়া করে কাঁদতে লাগলাম। তারপর কাঁদতে কাঁদতে কখন যে আরিশার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়েছি নিজেও জানি না। শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল, তার উপর গত কয়েকদিনের মানসিক ধকল আর সারা রাতের নির্ঘুম রাত, সব মিলিয়ে শরীর আর সায় দিচ্ছিল না। ঘুমের ঘরে আমি শুধু আরিশার নামটাই বিড়বিড় করছিলাম। হঠাৎ আমার হাতের তালুর নিচে আরিশার আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠল। প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল বা কোনো স্বপ্ন, কিন্তু পরক্ষণে অনুভব করলাম আরিশার হাতটা খুব ধীরে ধীরে নড়ছে। দরপর করে ঘুম থেকে জেগে উঠলাম। চোখ কষলে তাকিয়ে দেখি আরিশার চোখের পাতাগুলো কাঁপছে। ও খুব কষ্টে ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করছে। আমি এক মুহূর্ত দেরি না করে ওর মুখটার কাছে মুখ নিয়ে গেলাম। আরিশা, আরিশা, তুমি কি শুনতে পাচ্ছ? এই তো আমি রাকিব, তাকাও আমার দিকে। আরিশা কয়েকবার চোখের পাতা পিটপিট করে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর মায়া ভরা চোখ দুটো এখন অনেকটা স্লান, কিন্তু তাতে এক অদ্ভুত তৃষ্ণা। আমাকে দেখা মাত্র এর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। আঙ্কেল আর আন্টিকে ডাকার কথা বলে গেলাম। আমি শুধু আরিশাকে দেখতেছিলাম। এক ঝটকে ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আরিশা, তুমি কি আজ তো একটা পাগল হয়ে গেছিলে? এই সামান্য কারণে কেউ নিজের জীবনে ঝুঁকি নেয়? তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? তোমাকে হারানোর কথা ভাবতেই তো আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। কেন করলে এমন কাজ? আরিশা কোনো উত্তর দিল না। ওর নিস্তেজ শরীর আমার বুকের মধ্যে গুজে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলো। তারপর ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। বুঝে গেলাম ও আমার উপর অভিমান করেছে। ওর অভিমানী কণ্ঠস্বর একদম ক্ষীণ হয়ে এলো। মরে গেলেই ভালো হতো। যেখানে তোমাকে পাওয়া যাবে না সেখানে বেঁচে থাকা দিয়ে আমি কি করব? তুমি তো আমাকে ছেড়ে চলেই গিয়েছিলে। আমি ছাড়া তোমার জীবন তো বেশ ভালোই কাটছিল। ওর কথা শুনে আমার ভেতরটা হাহাকার করে উঠল। আমি আলতো করে থুতনিতে হাত দিয়ে মুখটা আমার দিকে ঘুরিয়ে নিলাম। ওর চোখের জল নিজের আঙ্গুল দিয়ে মুছে দিলাম। মারবো টেনে এক চর, আবার মৃত্যুর কথা মুখে আনলে খবর আছে। আরে পাগলি, তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? তুমি কি ভেবেছিলে তোমাকে ছাড়া খুব সুখে থাকবো? আর এসে অবাক হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ওর ফ্যাকাশে ঠোঁটগুলো সামান্য নড়ে উঠল। মানে তুমি তো আমাকে ঘৃণা করতে বলেছিলে, বলতে তুমি আর আমায় দেখতে চাও না, তাহলে এখন কেন এসব বলছো?
আমি ওর কপাল আমার কপাল ঠেকিয়ে খুব নিচু ও গভীর স্বরেই বললাম, মানে হচ্ছে আমি তোমার ওই রাকিব যে তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম কারণ আমি আঙ্কেলের ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন দেখলাম তুমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছ তখন বুঝলাম তোমার ভালোবাসা আর সম্মানের চেয়ে বড় কোনো সত্য আমার জীবনে নেই। শোনো আরিশা, আমি হলের এই ছোট্ট ঘরে বসে প্রতিটা সেকেন্ড শুধু তোমার কথাই ভেবেছি। আমি ওর হাতটা আমার বুকের বাঁ পাশে নিয়ে রাখলাম, যেখানে হৃৎপিণ্ড সজোরে ধরপড় করছে। শুনতে পাচ্ছ? এটা শুধু তোমার জন্যই। আমি তোমাকে ভালোবাসি আরিশা, শুধু ভালোবাসি বললে কম হবে। তুমি আমার অস্তিত্ব। আমি আর কোনো ভয় বা কোনো দূরত্বের কাছে হার মানতে চাই না। আজ আঙ্কেলের সামনে দাঁড়িয়ে বলবো, আমি তোমাকে আমার করে পেতে চাই। তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে? যে মানুষটা তোমাকে মাঝে মাঝে বকবে কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না, সেই মানুষটার অর্ধাঙ্গিনী হবে তুমি। আরিশার চোখে আনন্দের অশ্রু। ও কিছু না বলে এক অদ্ভুত মায়ায় আমার কলারটা ধরে আমাকে আরও কাছে টেনে নিল। তারপর আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ও আমার ঠোঁটে নিজের ঠোঁটের এক উষ্ণ স্পর্শ এঁকে দিল। কিছুক্ষণ পর ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর কোনো দিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে আমি সত্যি মরে যাব। আই লাভ ইউ সো মাচ। আমি ওর কপালে একটা দীর্ঘ চুম্বন দিলাম। আর কোনো দিন না, এখন থেকে আমরা একসাথে লড়বো। মরে গেলেও তোমার হাত আমি কখন আর ছাড়ছি না। কেবিনে সে নিস্তবতায় আমরা দুজন একে অপরের আলিঙ্গনে হারিয়ে গেলাম। হঠাৎ আঙ্কেল রুমে ঢুকেই খুব জোরে একটা কাশি দিলেন। কাশির শব্দে আমি আর আরিশা দুজনেই চমকে উঠলাম। আমি এক ঝটকায় আরিশার থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালাম। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। মনে হচ্ছিল যেন মাটির ভিতরে ঢুকে যাই। আরিশার অবস্থা আরও খারাপ। অসুস্থতার ফ্যাকাশে ভাব ছাড়িয়ে ওর গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। ও দ্রুত কম্বলটা টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। আঙ্কেল ধীর পায়ে ভেতরে ঢুকলেন। আঙ্কেল, ও মানে ওর জ্ঞান ফিরেছে তো, তাই একটু কথা বলছিলাম। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বললেন, আমি কি কিছু জিজ্ঞেস করছি? আমি লজ্জায় মাথা নিচু করলাম। আঙ্কেল এবার আরিশার মাথার কাছে গিয়ে বসলেন। ওর মাথায় হাত বুলে দিতে দিতে ওনার চোখ আবার ভিজে উঠল। কেমন আছিস মা? এখন ভালো লাগছে আব্বু। পাগলি মেয়ে, কেউ কি এমন করে? তুই কি একবারও আমাদের কথা ভাবলি না? আমাদের তো তুই ছাড়া আর কেউই নেই। তোকে হারিয়ে ফেললে আমরা আমরা কি নিয়ে বাঁচতাম বলতো? আরিশা আঙ্কেলের কথা শুনে ফুপে কেঁদে উঠল। ও আঙ্কেলের হাতটা শক্ত করে ধরে বলল, সরি আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আন্টি পাশে বসে আরিশার কপালে চুমু খেলেন। তারপর কান্না ভেজা গলায় বললেন, খবরদার, আর কোনো দিন যেন এমন পাগলামি না দেখি। আঙ্কেল এবার আমার দিকে তাকালেন। আরিসা, তুই সুস্থ হয়ে বাসায় ফিরলেই তোদের বিয়ের ধুমধাম আমি আয়োজন করব। হ্যাঁ, একদম ধুমধাম করে আয়োজন করব। আমি চাই না আমার মেয়েকে আবার আমার মেয়েটা আবার এমন কোনো ভুল পদক্ষেপ নিক। হ্যাঁ। কথাটা শুনে আরিশার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ওর মুখে যে হাসিটা ফুটল সেটা যেন এই মুহূর্তে সবচেয়ে সুন্দর দৃশ্য। ও এক ঝটকায় উঠে আঙ্কেলকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল আন্টি আরও অনেকক্ষণ আরিশার সাথে কথা বললেন। সময় অনেকটা গড়িয়েছে। আঙ্কেল আর আন্টির চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি বুঝতে পারলাম ওনাদের বাসায় যাওয়া দরকার। আঙ্কেল আন্টি, আপনারা গত দুদিন এক মুহূর্তের জন্য ঘুমাননি। আরিশা এখন তো ভালো আছে আর আমি ওর পাশে আছি। আপনারা প্লিজ বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নিন। ওনারা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমার জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হলেন। আঙ্কেল আর আন্টি যাওয়ার পর পুরো কেবিনটা যেন এক অদ্ভুত মায়াবী নিস্তবতায় ডুবে গেল। আরিশা আমাকে বলল, রাকিব, আমি উঠবো। আচ্ছা দাঁড়াও বলে আমি ওর কাছে গিয়ে আরিশার হাত ধরে ওকে শোয়া থেকে আধা শোয়া অবস্থায় বালিশে হেলান দিয়ে দিলাম। ও এখন আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর বিছানার পাশে চেয়ারটা টেনে একদম গা ঘেঁষে বসলাম। টেবিলের উপর রাখা ওষুধের ফাইল আর স্যালাইনটা একবার চেক করে নিয়ে বললাম, কি ব্যাপার, এভাবে এক দৃষ্টিতে তাকিয়েছো কেন? মনে হচ্ছে জীবনে প্রথম দেখছো আমায়? আরিশা মুচকে হাসলো। তারপর খুব ক্ষীণ স্বরে বলল, দেখছি তুমি কি সে রাকিব যে আমাকে ফেলে চলে গিয়েছিলে, কিন্তু এখন দেখি সে একদম আমার ব্যক্তিগত নার্স হয়ে গেছে। আমি ওর কথায় কান্না দিয়ে ওষুধের বাক্স থেকে একটা ট্যাবলেট বের করলাম। এক গ্লাস পানি এনে দিয়ে বললাম, বেশি কথা না বলে এই ওষুধটা খেয়ে নাও। নাও, মুখ খোলো। আরিশা ছোটো বাচ্চার মতো মুখটা কুঁচকে বলল, হুম, খাবো না। ওই ওষুধের গন্ধ আমার একদম সহ্য হয় না। আমি ওর কপালে হালকা একটা টোকা দিয়ে, একদম জেদ করবে না আরিশা, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, না খেলে কিন্তু আমি আবার সে রাকিব হয়ে যাব। আরিশা এবার একটু দুষ্টিমের হাসিতে চোখ টিপ দিল। আচ্ছা খাবো, একটা শর্তে। কি শর্ত? ওষুধটা খাওয়ার পর আমাকে একটা মিষ্টি কিছু দিতে হবে। এই তেতো ওষুধের সাথে আমি নিতে পারবো না। আমি বুঝতে পারলাম ওর মতলবটা কি।
আমি হাসি মুখে ঠোঁটের কাছে ওষুধটা ধরলাম। ও বাধ্যমের মতো ওষুধটা গেলে এক ডোক পানি খেলো। ওষুধ খাওয়া শেষ হতেই আমি গ্লাসটা সরিয়ে রাখলাম। আরিশা আমার শার্টের কলারটা ধরে টান দিয়ে আমাকে নিজের মুখের কাছে নিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার নাকে এসে লাগছে। ফিস করে বলল, আমার পাওনাটা কই? আমি চারপাশে একবার তাকালাম। কেবিনের দরজাটা লাগানো। আমি দেরি না করে ওর কপালে একটা দীর্ঘ চুমু দিলাম, কিন্তু আরিশা তাতে মন ভরল না। ও চোখ বন্ধ করে ঠোঁটগুলো সামান্য প্রসারিত করলো। আমি ওর এই পাগল করা রূপ দেখে নিজেকে সামলাতে পারলাম না। ওর দুই গালে হাত রেখে খুব আলতো করে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়া দিলাম। ও ঠোঁটগুলো বরফের মতো শীতল, কিন্তু আমার স্পর্শে যেন তাতে উষ্ণতা ফিরে এলো। কয়েক সেকেন্ড সেই গভীর স্পর্শে আমাদের দুজনের হৃদস্পন্দন যেন এক হয়ে গেল। ঠোঁট সরিয়ে নিতে আরিশা আমায় চাপটে ধরল। ওর ব্যান্ডেজ করা হাতটা সাবধানে আগলে রেখে আমি ওকে বুকের মাঝে লুকিয়ে ফেললাম। আরিশা, হাতটা সাবধানে, ব্যথা পাবে তো। তোমার বুকে থাকলে আমার কোনো ব্যথাই লাগে না। আচ্ছা, শুনলাম তুমি আমাকে ব্লাড দিয়েছো। তুমি যখন আমাকে ব্লাড দিচ্ছিলে তখন কি তোমার খুব কষ্ট হচ্ছিল? ওর চুলে বিলি কেটে দিতে দিতেই বললাম, মোটেও না। বরং আমার মনে হচ্ছিল আমার রক্ত যখন তোমার শিরায় উঠবে তখন তুমি চাইলেও আর আমাকে ভুলে থাকতে পারবে না। আমাদের রক্ত এখন মিশে এক হয়ে গেছে। আরিশা আমার বুকে মুখ ঘষতে ঘষতেই দুষ্টুমি করে বলল, তার মানে এখন আমি যা যা ভাববো তুমি তা তা বুঝতে পারবে? হয়তো। যেমন আমি এখন বুঝতে পারছি তোমার প্রচণ্ড খিদে পেয়েছে। ডক্টর বলেছে তোমাকে পাতলা স্যুপ আর ফল খাওয়াতে। বলে আমি টেবিলের উপর থেকে একটা আপেল নিয়ে স্লাইস করতে শুরু করলাম। আরিশা বিরক্ত হয়ে বলল, তোর রোমান্সের 12টা বাজিয়ে তুমি এখন ফল নিয়ে বসলে? আমি একটা আপেলের টুকরোর মুখে পড়ে দিয়ে বললাম, আগে সুস্থ হও মহারানী, তারপর সারা জীবন রোমান্স করার জন্য আমি তো আছি। এখন কোনো ফাঁকিবাজি চলবে না। এই পুরো আপেলটা তোমাকে শেষ করতে হবে। আমি ওকে নিজ হাতে আপেল খাইয়ে দিচ্ছি। আরিশা খেতে খেতেই মাঝে মধ্যে আমার আঙ্গুল আলতো করে কামড় দিল আর খিলখিল করে এসে উঠল। ওর এই হাসিটা দেখার জন্য হয়তো আমি সব ছেড়ে আবার ফিরে এসেছি। খাওয়া শেষ হলে আমি তোয়ালে ভিজিয়ে ওর মুখ আর হাত মুছিয়ে দিলাম। ওর যত্ন নিতে নিতে আমি খেয়াল করলাম ও ক্লান্ত হয়ে চোখ বুজছে। তাই আমি বললাম, এবার একটু ঘুমাও, আমি এখানে আছি, তোমার হাত ধরে বসে থাকবো। আরিশা আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বালিশে মাথা রাখলো। তারপর বিড়বিড় করে বলল, আর কোনোদিন চলে যাবে না তো? আমি ওর হাতের পাতায় একটা চুমু খেয়ে পরম মমতাই বললাম, পাগলি একটা, এখন থেকে তোমার ছায়া হয়ে থাকবো আমি, কোনোদিনও ছেড়ে যাব না। কিছুক্ষণের মধ্যে আরিশা গভীর ঘুমে তলিয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে ওর শান্ত মুখটার দিকে তাকিয়ে রইলাম। 7 দিন পর হাসপাতালে সেই সাদা দেয়াল আর ওষুধের কড়া গন্ধ পেছনে ফেলে আরিশা আজ পুরোপুরি সুস্থ। আঙ্কেল আন্টি আর আমার সেবা যত্নে ওর ফ্যাকাশে মুখে আবার সেই পরিচিত লাবণ্য ফিরে এসেছে। ডক্টর আজ আরিশাকে রিলিজ দিয়ে দিয়েছেন। হাসপাতালে গেট দিয়ে বের হওয়ার সময় আঙ্কেলের দিকে তাকালাম। আঙ্কেল, আপনারা আরিশাকে নিয়ে বাসায় যান, আমি একবার হলের দিকে ঘুরে আসি। ওখানে আমার বইপত্র আর জিনিসপত্রগুলো তো রয়ে গেছে, ওগুলো নিয়ে আসা দরকার। আমি হলের দিকে পা বাড়াতে যাব, অমনি আরিশা আমার হাতটা শক্ত করে টেনে ধরলো। কোথায় যাচ্ছ তুমি? কোন হলে? আমি কি একা ফেলে আবার পালিয়ে যাওয়ার ফোন দিয়ে করছো? আরে পাগলি, পালাবো কেন, জিনিসগুলো তো নিয়ে আসতে হবে। না, তোমার কোথাও যেতে হবে না, তুমি সোজা আমাদের সাথে বাসায় যাবে। এক মুহূর্তের জন্য আমি তোমাকে চোখের আড়াল করতে পারবো না। আঙ্কেল পাশ থেকে মুচকি এসে আমার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, আরিসা ঠিকই বলেছে নাকি, তোমাকে আর ওই নোংরা হলে ফিরতে হবে না। তোমার যা কিছু আছে আমি লোক পাঠিয়ে আনিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। এখন চলো, বাসায় ফিরে একটু বিশ্রাম নেবে। আরিশা জেদ আর আঙ্কেলের ভালোবাসার কাছে হার মানতে হলো। আমরা সবাই গাড়িতে উঠলাম। আরিশা পুরোটা পথ আমার হাত ধরে জানালার দিকে তাকিয়ে রইল। বাসায় পৌঁছানোর পর যেন প্রাণ ফিরে এলো চারদিকে। আমি আরিশাকে সাবধানে রুমে নিয়ে গেলাম। বিছানায় বসিয়ে দিয়ে বললাম, এখন তুমি একটু বিশ্রাম নাও, আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে আমি যেই না দরজার দিকে পা বাড়াবো, অমনি অনুভব করলাম একটা উষ্ণ স্পর্শ আমার হাতটাকে আটকে দিল। আমি পেছনে ফিরতেই দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে। ওর চোখে আজ কোনো কথা নেই, শুধু এক সমুদ্র মায়া। আমি কিছু বলতে যাওয়ার আগেই আরিশা হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরল। ওর শরীরে সমস্ত শক্তি দিয়েও আমাকে আঁকড়ে ধরেছে, যেন ছাড়লে আমি আবার মেঘের মতো মিলিয়ে যাব। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি হয়েছে আরিশা, শরীর খারাপ লাগছে? ও কোনো উত্তর দিল না, শুধু আমার বুকের মাঝে মুখ গুজে ফিসফিস করে বলল, কিছু না, শুধু তোমার বুকে মাথা রাখতে মন চাচ্ছে। আমি ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলাম। আরিশার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। আরে পাগলি, কাঁদছো কেন? একটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। আমি নিজের বুড়ো আঙ্গুল দিয়ে সেই জলটুকু মুছে দিলাম।
আরিশার মায়াবী চোখের দিকে তাকাতে আমার সমস্ত পৃথিবী থমকে গেল। আরিশা খুব ধীরে ধীরে আমার কলারটা ধরে নিজেকে আরও উঁচুতে তুলল। ওর নিঃশ্বাস আমার ঠোঁটে আশ্রে পড়ছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। পরম মমতার কপালে একটা চুমু দিয়ে নেমে এলাম ওর সেই গোলাপি ঠোঁটে। আরিশার সেই গোলাপি ঠোঁটে আমার ঠোঁট জোরে স্পর্শ করতেই আরিশা এক ঝটকে চোখ বন্ধ করে নিল। সময় যেন থমকে দাঁড়িয়ে আমাদের এই রোমান্টিক মুহূর্তে সাক্ষী হয়ে রইল। আরিশার হাতের বাঁধন আরও শক্ত হলো। আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর আমি আলতো করে নিজেকে সারিয়ে নিলাম। আরিশার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। ও লজ্জিত ভঙ্গিতে আমার বুক থেকে মুখ সরিয়ে নিল। আমি ওকে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। কম্বলটা গায়ের ওপর টেনে দিয়ে ওর কপালের শেষ একটা আলতো চুমু খেলাম। তারপর বললাম, এখন চুপচাপ ঘুমাও, আমি পাশের রুমে আছি, কোনো দরকার হলে ডাক দিবে, ঠিক আছে? আরিশা মিষ্টি করে এসে মাথা নাড়ল। আমি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলাম। তারপর নিজের রুমে চলে এলাম। এসে আমিও ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়েলে দিতেই ঘুম চলে এলো। ঘুম থেকে ওঠে দিকে রাত হয়ে গেছে, তাই আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আন্টি রান্না করছে, আঙ্কেল টিভি দেখছেন। আমাকে দেখেই বলল, রাকিব, আসো বসো। আমি গিয়ে আঙ্কেলের পাশে বসলাম। আশেপাশে তাকাতে লাগলাম আর চোখ জোর আরিশাকে খুঁজতে লাগলো। আঙ্কেল আমার হাবভাব বুঝতে পারলেন। তারপর উনি মুচকি হেসে উঠলেন। একটু পর দিকে আরিশা রান্নাঘর থেকে বেরোচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। যে মেয়ে রান্নার ধারে কাছে যায় না, কিন্তু আজ সে রান্না করে, ব্যাপার কি? আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার অবস্থা দেখে আমার অনেক হাসি লাগছে, কিন্তু সত্যি বলতে এই সবই কিন্তু তোমার জন্য। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। জি আঙ্কেল, মানে বুঝলাম না আঙ্কেল। উনি আবারও হাসলেন আর বললেন, তোমার মনে কি চলছে আমি সব জানি। আরিসা কোনোদিন শখ করেও রান্নাঘরে চৌকাঠ মারায়নি, কিন্তু আজ আমার যেদিন মেয়েটা বায়না ধরেছে সে নিজে হাতে তোমার জন্য তোমার প্রিয় সব খাবার রান্না করবে, আমরা তো অবাক। ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগে ভরে উঠল। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম, কিন্তু মনের ভেতর এক ধরনের প্রশান্তি অনুভব করলাম। ভালোবাসা মানুষকে সত্যি কতটা বদলে দিতে পারে। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে খেতে বসলাম। টেবিলে বাহারি সব আয়োজন, পোলাও, রোস্ট আর আরিশার স্পেশাল গরুর মাংসের ঝোল। আরিশা আমার ঠিক পাশেই বসেছে। সবার প্লেটে খাবার বেড়ে দেওয়ার পর আরিশা হঠাৎ আমার দিকে ঘুরে বসলো। বাবা মায়ের সামনেই নিঃসংকোচে বলে উঠল, আমি তোমাকে খাইয়ে দিই। আমি যেন আকাশ থেকে পড়লাম। আঙ্কেল আর আন্টি সামনে বসা, তাদের সামনে এমন কথা! আমি তো হতমত হয়ে গেলাম। আরিশা, কি করছো? আমি নিজে খেতে পারবো তো, আঙ্কেল আন্টি আছেন। আরিশা বড় কোচকে জেদ ধরে বলল, থাকুক না, তাতে তোমার কি? এখন চুপচাপ মুখ খোলো তো। আঙ্কেল আর আন্টি একে অপরের দিকে তাকিয়ে মায়াবী হাসি হাসলেন। আরিশা আমার কোনো কথার তোয়াক্কা না করেই পরম মমতায় এক লোকমা খাবার আমার মুখে তুলে ধরলো। আমি লজ্জায় আঙ্কেলের দিকে তাকাতে তিনি মুচকে এসে মাথা নেড়ে সায় দিলেন। আমি বাধ্য হয়ে মুখ খুললাম। খাওয়ানোর পর আরিশা খুব উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে রাকিব? সত্যি বলবে কিন্তু। আমি আরিশার উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার হাতে রান্না কখনো খারাপ হতে পারেই না। এটা শুধু খাবার নয়, এতে তোমার ভালোবাসা মেশানো আছে। সত্যি বলছি, খুব মজা হয়েছে। আমার মুখে প্রশংসা শুনে আরিশার মুখটা খুশিতে ঝলমল করে উঠল। তার সেই খিলখিল হাসিতে পুরো ঘর যেন আবার প্রাণ ফিরে পেল। মেয়ের এই নির্মল আনন্দ দেখে আঙ্কেল আন্টির চোখের কোণে চিকচিক করে উঠল। কয়েকদিন আগেও যে মেয়েটা নিথর হয়ে হাসপাতালে পড়েছিল, আজ সে কতটা খুশি। সন্তানের এমন খুশি দেখতে পাওয়াই যেন বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তারা দুজনেই লুকিয়ে তাদের চোখের পানি মুছে নিলেন। তারপর হঠাৎ আঙ্কেল বলে উঠলেন, তোমাদের জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আগামী শুক্রবার, অর্থাৎ ঠিক 3 দিন পরেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি চাই না আর দেরি করতে। কথাটা শোনা মাত্র আরিশ একদম পাথর হয়ে গেল। আমার মুখের লোকমাটা যেন গলায় আটকে গেল। ও বড় বড় চোখ করে একবার আঙ্কেলের দিকে তাকালো, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে লজ্জায় মাথাটা একদম নিচু করে ফেলল। ওর ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যেই আপেলের মতো টকটকে লাল হয়ে উঠল, কিন্তু কোনো কথা বলতে পারছে না, শুধু প্লেটের দিকে তাকিয়ে মুচকে হাসছে। আমি খাওয়া শেষ করে লজ্জায় কোনো রকম নিজের রুমে চলে এলাম। বুকের ভেতর এখনও ধরপড় করছে। বিয়ের কথা ভাবতেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। রুমে এসে সবেমাত্র বিছানায় বসেছি, ঠিক তখনই দরজার আড়ালে একটা ছায়া দেখা গেল। আরিশা চুপি চুপি রুমের দরজাটা আলতো করে লাগিয়ে দিল। আমি অবাক হলাম। আরিশা, তুমি এখানে? যাও, ঘুমোতে যাও। আরিশা আমার কোনো কথা না শুনেই ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে এক দুষ্টুমি দেখতে পাচ্ছি। ও নিচু গলায় বলল, তা তো যাবই, কিন্তু আমার রাতের মিষ্টিটা তুমি কি ভুলে গেলে নাকি?
আমি হেসে ওর হাতটা ধরলাম, তারপর একটু ওর কাছে গেলাম। প্রতিদিন কি আর মিষ্টি দেওয়া যায়? দাঁতে পোকা ধরবে তো। এখন যাও, আমি অনেক ক্লান্ত, আমাকে একটু ঘুমোতে দাও। এই বলে আমি হাসি মুখে ওর হাতটা ধরে মজা করে ঠেলতে ঠেলতে দরজার দিকে নিয়ে গেলাম। আরিশা বারবার বাধা দিচ্ছিল, কিন্তু আমি কোনো কথা না শুনেই ওকে রুমের বাইরে বের করে দিলাম। দরজার ওপাশ থেকে আরিশা একটু চোখে মাথাটা ভেতরে ঢুকিয়ে ইশারায় শাসিয়ে বলল, ঠিক আছে, আজ তাড়িয়ে দিচ্ছ তো, দিয়ে নাও, তবে মনে রেখো বাসর ঘরে কিন্তু তোমার কোনো সার নেই। সেদিন সব হিসেব সুদে আসলে বুঝে নেব। বলে ও এক লজ্জামাখা হাসি দিয়ে নিজের রুমের দিকে এক দৌড় দিল। আমি দরজায় হেলান দিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে একাই হাসতে লাগলাম। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। 3 দিনে কিভাবে যে চোখের পলকে কেটে গেল। পুরো বাড়ি সাজসজ্জায় ঝলমল করছে, আত্মীয় স্বজনে বাড়ি গমগম করছে। আঙ্কেল নিজের সাধ্য মতো সর্বোচ্চ আয়োজন করেছেন। আঙ্কেল আর আন্টির পছন্দে আমাদের বিয়েটা খুব ধুমধাম করে সম্পন্ন হলো। আমি এখন আনুষ্ঠানিকভাবে আরিশার স্বামী। রাত প্রায় 12টা। আরিশার রুমটাকে আজ অপরূপ সাজে সাজানো হয়েছে। রজনীগন্ধা আর গোলাপের গন্ধে পুরো ঘর মৌ মৌ করছে। আরিশাকে লাল শাড়ি পরিয়ে, কপালে টিকলি আর ভারী গহনায় বউ সাজিয়ে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। এখন আমার ভেতরে ঢোকার পালা, কিন্তু আমার বুকটা এমনভাবে ধুকপুক করছে যেন কোনো যুদ্ধের ময়দানে নামতে যাচ্ছি। হাতের তালু ঘেমে ভিজে গেছে। আমি করিডোরে দাঁড়িয়ে কয়েকবার লম্বা লম্বা শ্বাস নিলাম। নিজের ভেতরে 3 কেজি সাহস জোগাড় করে কাঁপা কাঁপা হাতে দরজার হ্যান্ডেলটা ধরলাম। তারপর খুব ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ফুলের তীব্র সুবাসে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড নিজেকে সামলে নিয়ে আমি সামনে তাকালাম। বিছানায় ঠিক মাঝখানে আরিশা বসে আছে। ওর পরনে টকটকে লাল শাড়ি, যার সোনালি কাজগুলো মৃদু আলোয় ঝিকমিক করছে। মাথায় ওড়নার ঘোমটাটা একটু টেনে দেওয়া, কিন্তু তাতে ওর রূপের ছটা লুকানো যাচ্ছে না। ভারী গহনা, কপালে ছোট্ট একটা লাল টিপ আর 2 হাত ভর্তি চুড়ি, সব মিলে আরিশাকে আজ কোনো অপসরি বললেও কম হবে না। আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। আমার পায়ে শব্দ পেয়ে একটু নড়ে চড়ে বসলো। খাটের পাশে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ ঘোমটা সরিয়ে আমার দিকে মুখ তুলে তাকালো। ওর এই কাজল মাখা চোখের মায়াবী চাহনি আর ঠোঁটে লেগে থাকা লাজুক হাসিটা দেখে আমার বুকের ভেতরটা যেন মুহূর্তে কুপোকাত হয়ে গেল। আমি ওর পাশে বসতে যাব, ঠিক তখনই আরিশা বিছানা থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আরে আরিশা, এ কি করছো? ওঠো, সালাম করতে হবে না। আরিশা উঠে দাঁড়ালো। কেন করব না? এখন তো তুমি আমার স্বামী, সম্মান তো করতেই হবে। তবে শুধু সম্মান করলেই তো চলবে না। এবার আমার পাওনাটা বুঝিয়ে দাও। পাওনা? কিসের পাওনা? ঢং করো না তো, বিয়ের পর প্রথম সালাম করলাম, এখন সালামি দাও। জানতামও এমন কিছু করবে, তাই আমি বললাম, কি চাও বলো? আরিশা একটু ভেবে বলল, তুমি তো আমাকে কখনো প্রপোজই করোনি, তাহলে রোমান্টিকভাবে প্রপোজ করো। এটা আবার কেমন সালামি? আমার কাছে এটাই সালামি। নাও এখন তাড়াতাড়ি প্রপোজ করো। কি আর করার। আমি বিছানা থেকে একটা টকটকে লাল গোলাপ হাতে নিয়ে আরিশার সামনে হাঁটু গেড়ে বসলাম। আরিশা খানিকটা অবাক হয়ে 2 হাতে নিজের গাল চেপে ধরলো। ওর চোখে মুখে খুশির ঝলক। আমি চোখের দিকে তাকিয়ে একটু গম্ভীর স্বরে বললাম, আরিশা, তোমার সাথে দেখা হওয়া থেকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের পথ চলাটা খুব একটা সহজ ছিল না। আমি একজন সামান্য চাওলার ছেলে, আর তুমি এক রাজকীয় রূপসী। আমাদের মাঝখানে অনেক বাধা ছিল, অনেক অসমতা ছিল, কিন্তু তুমি কখন আমার হাত ছাড়োনি। তোমার এই ভালোবাসাটাই আমাকে আজ এখানে দাঁড় করানোর সাহস দিয়েছে। আমি গোলাপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে আবারও বললাম, আরিশা, আমি তোমাকে কোনো দামি হীরা বা মতির মালা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আগলে রাখার চেষ্টা করব। আমার এই ছোট্ট বুকের বাঁ পাশে যে হৃৎপিণ্ডটা স্পন্দিত হয়, সেখানে আজ থেকে শুধু তোমারই রাজত্ব। এই যে লাল গোলাপটা দেখছো, এর পাপড়িগুলো ঝরে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসা কোনোদিনও স্নান হবে না। আরিশা, আমার জীবনসঙ্গিনী হয়ে সারাটা জীবন এভাবে আমার পাশে থাকবে তো? আমার কথাগুলো শেষ না হতেই আরিশের চোখে আনন্দের জল টলমল করে উঠল। ও আর এক মুহূর্ত দেরি না করে আমার হাত থেকে গোলাপটা নিল এবং আমাকে টেনে তুলে শক্ত করে জড়িয়ে ধরল। ওর কান্নারত হাসি মাখা মুখখানা আমার কাঁধে লুকিয়ে ফিসফিস করে বলল, পোকা ছেলে, আমি তো অনেক আগে থেকেই তোমার ছিলাম। আজ থেকে আমি তোমার ঘর আর তুমি আমার পৃথিবী। কথা দাও, কোনো দিন আমাকে ছেড়ে দূরে যাবে না। আমি ওর পিঠে হাত রেখে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি আর আরিশা খাটে বসে পড়লাম। তারপর আরিশা আমার হাত তার হাতে নিয়ে বলল, জানো রাকিব,
এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। মাঝে মাঝে মনে হতো আমি বোধহয় তোমাকে আর কোনো দিন পাবো না। সেই হাসপাতালের রাতগুলোর কথা মনে পড়লে এখন আমার বুক কাঁপে। আমি ওর কাঁধে মাথা রেখে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। ওর কপালে একটা আলতো চুমু খেলাম। সব অতীত ভুলে যাওয়া আরিশা, এখন থেকে আমি তোমার, আর তুমি শুধু আমার। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আরিশা আমার বুকের বোতাম নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ মুখ তুলে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত আবদার। ও একটু দুষ্টুমি করে ফিসফিস করে বলল, আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই। বলো কি চাও? একটা পিচ্ছি রাকিব। বলে আরিশা আমার বুকে মুখ লোকালো। মানে? ধুর, তুমি কিছুই বলছো না। আমাদের একটা ছোট বাবুর কথা বলছি, একদম তোমার মতো একটা পুতুল। আমি ওর কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে হাসলাম। ওর চিবুকটা উঠিয়ে ধরে বললাম, এখনই বেবি? আরিশা আমার গলায় হাত জড়িয়ে দিয়ে আরও কাছে এগিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস আমার ঠোঁটে আছড়ে পড়ছে। ও একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, আমার এখনই লাগবে। আমি তোমার মতো ওই পুতুলটা এই ঘরে দেখতে চাই। একটা ছোট রাকিব থাকবে যে সারা দিন আমাকে তোমার মতো জ্বালাবে, আর আমি তাকে আদর দিয়ে ভরিয়ে দেব। তুমি কি দেবে না আমায় সেই খুশি? কিন্তু আমার তো ছোট্ট আরিশা চাই। সে দেখা যাবে, আগে মিশন তো শুরু করো। বলে আরিশা আবার আমার বুকে মাথা রাখলো। আমি ওর দোগালে হাত রেখে খুব নিবিড়ভাবে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। আরিশাও সমান আবেগ আমাকে জড়িয়ে ধরলো। ঘরের বাতিটাও নিভিয়ে দিলাম। আর কিছু দেখা যাচ্ছে না গাইস। মিশনে নামছি, সবাই দোয়া করবেন যেন দুইটা বোতল একসাথে আসে। পরদিন সকালে জানালার পর্দা ভেদ করেই রোদের ঝলকানি সরাসরি আরিশার মুখে পড়ল। আমি আগে জেগেছিলাম। আরিশার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এটা আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। হঠাৎ আরিশা চোখ খুলল। আমাকে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় কম্বল দিয়ে মুখ ঢেকে ফেললো। ওরে বাবা, কাল রাতে তো অনেক লম্বা চওড়া কথা ছিল, এখন আবার কিসের লজ্জা? ওফ রাকিব, চুপ করো তো। কালকের কথা কাল ছিল, এখন সকালবেলা কেন ওসব মনে করে দিচ্ছ? আমি ওর কাঁধ থেকে কম্বলটা সরিয়ে দিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, কেন মনে করব না? কাল তো মিশন সফল করার জন্য বেশ তাড়া দিচ্ছিলে, এখন দেখছি লজ্জাবতী হয়ে গেছো। আরিশা ঝটপট আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গায়ে লোমকুল শিউরে দিচ্ছে। ও আদরে গলায় বলল, তুমি না খুব পচা হয়ে গেছো, যাও এখন, অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি গোসল করে নাও। আমি ওর কোমর জড়িয়ে ধরে আরও কাছে টেনে নিলাম। এত সহজে যাওয়া হচ্ছে না, আমার কোনো তাড়া নেই। আরও কিছুক্ষণে মায়াবী সকালটা উপভোগ করি না হয়। এবার আরিশা আমাকে দুহাত দিয়ে ধাক্কা দিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বলল, একদম না, তোমার দুষ্টুমি আমি খুব ভালো করে চিনি। এখনই ওয়াশরুমে যাও বলছি, না হলে আমি কিন্তু রাগ করব। একা একা গোসল করতে ভালো লাগছে না আরিশা, চলো না দুজনে একসাথে যাই, একটু পানি নিয়ে খুনসুটি করা যাবে। আরিশার চোখ বড় বড় করে তাকিয়ে একটা বালিশ সরে মারল আমার দিকে। আবার নির্লজ্জ ছেলে একটা, যাও এখান থেকে। আমি হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে দরজাটা টেনে দিলাম। ভেতর থেকে চেঁচিয়ে বললাম, দরজাটা কিন্তু লক করে দিলাম, পরে আফসোস করো না যেন। ওপাশ থেকে আরিশার হাসির শব্দে বলে উঠল। আবার খানিকক্ষণ পর গোসল সেরে আমি তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে এলাম। দেখে আরিশা আলমারি থেকে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে বিছানায় রেখেছে। তারপর আরিশাও গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। আমাকে দেখে বলল, যাও, এবার রুম থেকে একটু বাইরে যাও, আমি শাড়িটা পরে নিই। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে আয়নার প্রতিচ্ছবি দেখলাম। বাইরে যাব কেন? আরিশা হালকা চোখ রাঙিয়ে বলল, আরে শাড়ি পরতে অনেক সময় লাগে, আর তুমি তাকিয়ে থাকবে আমি জানি। তুমি থাকলে আমি কুচি ঠিকভাবে করতে পারবো না, প্লিজ যাও না। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আরিশা, শাড়িটা দাও, আজ আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। আরিশা অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, কি? তুমি তুমি শাড়ি পরাতে জানো? হ্যাঁ পারি, ট্রাই করে দেখি না। আরিশা কিছুটা দ্বিধা নিয়ে শাড়িটা আমার হাতে দিল। আমি খুব সাবধানে ওর কোমরের চারপাশ দিয়ে শাড়ি পেঁচাতে শুরু করলাম। আমার হাতের আঙ্গুল যখন ওর পেটের নরম চামড়া স্পর্শ করছিল, আরিশা বারবার কেঁপে উঠছিল। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি খুব যত্ন করে কুচিগুলো ধরলাম, একটা একটা ভাঁজ করে ওর নাভির নিচে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় আমাদের দুজনের দৃষ্টি স্থির হয়ে গেল। আরিশার কাজল কালো চোখ দুটো যেন নেশা ধরাচ্ছে। শাড়ির আঁচলটা ওর কাঁধের ওপর তুলে দিয়ে আমি ওর ঘাড়ে আলতো করে স্পর্শ করলাম। আরিশার সারা শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। ও আবেশে চোখ বন্ধ করে ফেললো। আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, কেমন হলো আমার লজ্জাবতী? এবার দেখা তো আয়নায়। আরিশা আয়নার দিকে না তাকিয়ে হঠাৎ করে ঘুরে দাঁড়িয়ে আমার গলা জড়িয়ে ধরল। ওর মুখটা আমার খুব কাছে। তুমি এতটা নিখুঁতভাবে শাড়ি পরিয়েছো, তোমাকে তো এর উপহার দেওয়াই উচিত। কি উপহার? দাও দে।
কথাটা শেষ করারও সময় দিল না। টপ করে আমার গালে আর ঠোঁটে একটা ছোট্ট করে চুমুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি অনুভব করতে পারছিলাম ওর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। হঠাৎই দরজায় মৃদু টোকা পড়ল। ওপাশ থেকে আরিশার আম্মুর কণ্ঠ শোনা গেল। আরশিয়া মা, তোরা কি উঠেছিস? অনেক বেলা হয়েছে তো, আয় নিচে আয়, আমরা ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। আরিশা ঝটপট আমার কাছ থেকে সরে গিয়ে শাড়িটা ঠিকঠাক করে নিল। ওর গালে লাল আভাটা তখন স্পষ্ট। ও দরজার দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ আম্মু, এই তো আসছি। তোমরা বসো, আমরা 5 মিনিটের মধ্যেই আসছি। বাইরে পায়ের শব্দ মিলে যেতেই আমি আরিশার হাতটা টেনে ধরলাম। ও বুড়ো কুচকে তাকিয়ে বলল, ছাড়ো তো, আম্মু ডাকছে দেখলে না? এখন নিচে না গেলে সবাই কি ভাববে? ভাববে যে নতুন দম্পতি একটু ব্যস্ত আছে। এটা তো স্বাভাবিক, তাই না? আরিশা আমাকে একটা বেঞ্চকি কেটে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে শেষবার নিজেকে দেখে নিল। নীল শাড়িতে ওকে আজ অপরূপ সুন্দর লাগছে। আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। ও আয়নায় আমার দিকে তাকিয়ে বলল, চলো এবার লক্ষ্মী ছেলের মতো নিচে যাই। আমরা নিচে আসতে দেখলাম আরিশার বাবা আর মা হাসি মুখে বসে আছেন। আমাদের দুজনকে একসাথে দেখে আরিশার বাবার চোখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। মা আরিসা, তোকে আজ অনেক দিন পর এত খুশি দেখাচ্ছে। তোরা দুজন বস তো। আরশিয়া, তুই আজ শাড়িটা খুব সুন্দর করে পরেছিস। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে ফিরে এলাম। আরিশা বেলকনিতে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখছিল। আমি পেছনে গিয়ে ওর চুলে মুখ ডোবালাম। আবার শুরু হলো? এই তো মাত্র নিচে খেয়ে আসলে, এখন কি আবার কিছু লাগবে? ওর নাকটা টেনে বললাম, পেট তো ভরেছে কিন্তু মন তো ভরেনি। এই যে শাড়ি পরিয়ে দিলাম, এর বিনিময়ে তো শুধু একটা চুমু দিলে। পাওনাটা কি একটু কম হয়ে গেল না? ও মা, তাই নাকি? তো জনাবের আর কি লাগবে শুনি? আমার লাগবে সারাটা দুপুর তোমার কোলে মাথা রেখে কাটানো। পারবে? আরিশা মুচকি এসে আমাকে বিছানার দিকে টেনে নিয়ে গেল। ও নিজে হেলান দিয়ে বসলো আর আমি ওর কোলে মাথা রাখলাম। ও বিলি কাটতে কাটতেই ফিসফিস করে বলল, তুমি জানো রাকিব, তোমাকে যেদিন কলেজে প্রথম দেখেছিলাম সেদিন ভাবিনি তুমি আমার জীবনের এত বড় একটা অংশ হয়ে যাবে। আমি ওর হাতের তালুতে একটা চুমু খেলাম। আমিও ভাবিনি একটা চাওয়ালা ছেলেকে তুমি এভাবে আপন করে নেবে। একদম ওসব কথা বলবে না। তুমি আমার কাছে অনেক স্পেশাল। টাকা দিয়ে কোনো কিছু বিচার হয় না। এই যে যত্ন করে শাড়ি পরিয়ে দিলে, এটা আমার কাছে কোনো রাজপুত্রের চেয়ে কম কিছু না। আমি ওর হাতটা নিজের বুকের উপর চেপে ধরলাম। ঘরের ভেতর একটা মায়াবী নীরবতা কাজ করছে, যেখানে শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ আর গভীর ভালোবাসা মিশে আছে। আরিশার ভালোবাসা, আমাদের পড়াশোনা আর আঙ্কেল আন্টির যত্নের মধ্যে দিয়ে আমার জীবন থেকে একটা বছর কেটে গেল। 1 বছর পর এখন আমরা দুজনেই অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট। আরিশার জেদ আর আমার পরিশ্রমের কারণে প্রথম বর্ষের রেজাল্ট খুব ভালো হয়েছে, যা দেখে আঙ্কেল আন্টি প্রচণ্ড খুশি। ভার্সিটির ক্যাম্পাসে আমাদের জুটিটা এখন সবার প্রিয়। সবাই আমাদের অনেক ভালোবাসে। গরমকাল চলে আসলো। একদিন ক্লাসরুমে প্রচণ্ড গরম। সকাল থেকে আরিশার মুখটা একটু ফ্যাকাশে লাগছে। আমি ওকে বারবার বলছি বাসায় চলে যেতে, কিন্তু জেদ করে আমার পাশেই বসে আছে। হঠাৎ ক্লাস চলাকালীন আরিশা আমার হাতটা শক্ত করে চেপে ধরে। আমি ওর দিকে তাকাতেই দেখি ও চোখ মুখ কুঁচকে আছে। কিছু বুঝে ওঠার আগেই আরিশা বেঞ্চের উপর মাথা ঘুরে পড়ে যায়। আমার কলিজা যেন মুহূর্তেই থমকে দাঁড়ায়। আমি এক ঝটকায় আরিশাকে জাপটে ধরি। ওর মাথায় পানি ছিটিয়ে পাগলের মতো ডাকতে শুরু করলাম, আরিশা। আরিশা চোখ খুলো, কী হয়েছে তোমার? প্লিজ তাকাও আমার দিকে। আমার দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। ক্লাসের সবাই চারপাশে ভিড় করে আছে। এক স্টুডেন্ট পাশ থেকে দ্রুত এগিয়ে এসে বলল, রাকিব ভাই, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। আরিশাকে এখনই হাসপাতালে নিতে হবে। অ্যাম্বুলেন্স আসার পর আমি ওকে পাজা কোলে করে ভেতরে নিয়ে বসলাম। হাসপাতালে যাওয়ার পুরোটা পথ আমি ওর হাত ধরে শুধু দোয়া করেছি। হাসপাতালে পৌঁছানোর পর ডক্টর দ্রুত ওকে কেবিনে নিয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে আঙ্কেলকে ফোন করলাম। হ্যাঁ রাকিব, কি হয়েছে বলো বাবা। বাবা, আরিশা ভার্সিটিতে অজ্ঞান হয়ে গেছে। আমরা এখন সিটি হাসপাতালে, আপনারা দ্রুত আসুন। কিছুক্ষণের মধ্যে আঙ্কেল আর আন্টি হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে আসেন। আন্টি কান্নায় ভেঙে পড়েছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে কি হলো রাকিব? আমি মাথা নিচু করেই বললাম, জানি না বাবা, ক্লাস করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর কেবিন থেকে বের হয়ে আসে। আঙ্কেল তড়িঘড়ি করে ওনার সামনে গিয়ে দাঁড়ান। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি হয়েছে? ও ঠিক আছে তো? ডক্টর মুচকি এসে বললেন, ভয়ের কিছু নেই, বরং অনেক খুশির সংবাদ। মিষ্টি খাওয়ান, আপনি নানু হইতে চলেছেন, আপনি বাবা হতে চলেছেন। ডক্টরের কথা শুনে আমরা সবাই যেন মুহূর্তের জন্য পাথর হয়ে যাই। আঙ্কেলের আন্টি আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন, আর আমার চোখ দিয়ে আনন্দের জল অনবরত পড়তে লাগলো।
এ এক কেমন যেন অনুভূতি, তা আগে কখনো অনুভব করিনি। আমি নিজেকে সামলে নিয়ে ডক্টরকে বললাম, ডক্টর আমি কি ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, তবে এখন থেকে ওর বাড়তি যত্ন নিতে হবে। আঙ্কেল খুশিতে মিষ্টি কিনতে ছুটলেন, আর আমি ধীর পায়ে আরিশার কেবিনে ঢুকি। আরিশা তখন আতশো হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখেও মুচকি হেসে ওঠে। আমি ওর বিছানার পাশে বসে ওর হাতটা নিয়ে নিজের মুঠোয় নিই আর গভীর চুমু খাই। তখন আমার চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। আমার চোখে পানি দেখে আরিশা বলল, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন রাকিব? তুমি কি খুশি হওনি? আমি চোখের জল মুছলাম। তুমি জানো না আরিশা, আমি আজ কতটা খুশি। বাবা হওয়ার এই ফিলিংসটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হচ্ছে আমার অস্তিত্ব এখন তোমার ভেতরে অন্য এক নতুন রূপ নিয়ে বড় হবে। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে। আমি ওর পেটের উপর আলতো করে হাত রাখি। এক অদ্ভুত শিহরণ আমার সারা শরীরে খেলে গেল। আরিশা আমার হাতটা জড়িয়ে ধরে ওর বুকে চেপে ধরে, আরিশা তুমি খুশি তো? খুব খুশি। ভাবতে অনেক শান্তি লাগছে, একটা পিচ্চি রাকিব আসছে আমাদের ঘর আলো করে। আমি এর কপালে একটা দীর্ঘ চুমু খেলাম। এখন থেকে আমি তোমাদের দুজনে ছায়া হয়ে থাকবো। কোনো বিপদ তোমাদের ছুঁতে পারবে না ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে ডক্টর চেক আপ করে বলল, এখন ওনাকে নিয়ে বাসায় যেতে পারেন, কিন্তু মনে রাখবেন ওকে এখন এক্সট্রা যত্ন নিতে হবে। ও আপনি চিন্তা করবেন না ডাক্তার, আমরা সবাই ওকে দেখে রাখবো। গাড়ি করে বাসায় ফেরার সময় আরিশা সারাটা পথ আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আঙ্কেল আন্টি সামনের সিটে বসে কেবলই পরম তৃপ্তিতে হাসছেন। বাসায় পৌঁছানোর পর আরিশাকে এক মুহূর্তের জন্য আমি একা ছাড়লাম না। ওকে ধরে ধরে বিছানায় শুয়ে দিয়ে আমি যখন গায়ের কম্বলটা টেনে দিচ্ছিলাম, হঠাৎই আরিশা আমার হাতটা ধরল। ডাক্তার তো শুধু এক্সট্রা যত্ন নিতে বলেছে, কিন্তু তুমি তো আমাকে একদম কাচের পুতুল বানিয়ে ফেলছো। আমি ওর কপালে একটা আলতো টোকা দিয়ে বললাম, হ্যাঁ তুমি তো এখন আমার কাছের পুতুলি। তোমার ভেতরে যে আমার আরেকটা প্রাণ বড় হচ্ছে, তাকে আগলে রাখার দায়িত্ব তো আমারই। বাহ, এখনই আমাকে পর করে দিচ্ছ। তোমরা দুজনই তো আমার কলেজা। এখন তুমি ঘুমানোর ট্রাই করো, আমি ফ্রেশ হয়ে আবার আসছি। ওকে। বলে আমি অষ্টমে চলে আসলাম। দিনগুলো এখন এক অন্যরকম রুটিনে চলতে লাগলো। আরিশাকে আর ভার্সিটি যেতে দেই না, আমিও যেতে চাই না, কিন্তু আরিশা জেদের কারণে যেতে হয়। ও বলে তোমাকে পড়াশোনা করে বড় কিছু হতেই হবে, তোমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই ওর জেদের কারণে যাই। আমি ভার্সিটি গেলে আঙ্কেল আন্টি আরিশার খেয়াল রাখে, আবার আমি আসলে আমি সারাদিন আরিশার পাশে থাকি। আমি মাঝে মাঝে ওর পেটে কান পেতে কিছু শোনার চেষ্টা করি, আর আরিশা খিলখিল করে হেসে ওঠে। ও মা, পাগল নাকি? ও তো এখনো কিছুই বলছে না, শুধু শুধু কি শোনো তুমি? আমি শুনতে পাই আরিশা, ও আমাকে বলছে, আব্বু আম্মুর খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীতে নিয়ে এসো। আরিশা আমার কথা শুনে হেসে ওঠে। আমি ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। এক সন্ধ্যায় আমরা দুজনে বেলকনিতে বসেছিলাম, নীল আকাশের দিকে তাকিয়ে আরিশা হঠাৎ আমার হাতটা টেনে ধরলো আর বলল, আচ্ছা রাকিব, আমাদের যে পিচ্চিটা আসবে ওর নাম কি রাখবো ঠিক করেছো? হ্যাঁ আমি জানি তোমার ইচ্ছেই পূরণ হবে, একটা হ্যান্ডসাম ছেলে হবে, ওর নাম রাখবো শিহাব বাবু। আরিশার সাথে সাথে আমার দিকে মুখ ঘুরিয়ে চোখ পাকিয়ে বলল, একদম না, আমি জানি তোমার ইচ্ছে পূরণ হবে। আমি জানি আমার একটা পুতুলের মতো মেয়ে হবে, যার নাম রাখবো রুহি, একদম গোল কালার মিষ্টি কিউট পরীর বাচ্চা। আমি হাসতে হাসতে ওর কোমরে হাত দিয়ে কাছে টেনে নিলাম। তারপর বললাম, আচ্ছা যেটাই হোক আমি সেটাতেই খুশি। আরিশা আমার কাঁধে মাথা রেখে সন্দেহ উপভোগ করতে লাগলো। এভাবেই আরিশা আর আমার খুনসুটিতে 10টা মাস কেটে গেল। আরিশা আর খুব একটা চলাফেরা করতে পারে না। একদিন আমি ভার্সিটিতে আসি, কিন্তু মনটা বারবার ছটফট করছে বাসায় যাওয়ার জন্য। আরিশার 10 মাস চলছে, যে কোনো সময় শুক্রবার আসতে পারে। আরিশা জেদ করে আমাকে পাঠিয়েছে, কারণ আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল। এদিকে বাসায় আরিশা বিছানায় শুয়ে আছে। হঠাৎ ওর প্রচণ্ড পানি পিপাসা পায়। ও আন্টিকে ডাকতে যাচ্ছিল, কিন্তু কিচেন থেকে তখন মিক্সারের শব্দ আসছিল, তাই আন্টি ডাক শুনতে পারেনি। আরিশা ভাবলো, এইটুকুই তো পথ, আমি নিজে গিয়ে পানি খেয়ে আসি। কষ্ট করে শরীরটা টেনে নিয়ে আরিশা রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই ওর মাথাটা কেমন যেন একটু ঘুরে উঠল। কোনো মতে রেলিং ধরে কয়েক ধাপ নামলো, কিন্তু 4-5টা ধাপ বাকি থাকতেই ও হঠাৎ পা স্লিপ করে পড়ে গেল। মা! বলে এক বিকট চিৎকার দিয়ে আরিশা গড়িয়ে নিচে পড়ল। কিচেন থেকে আন্টি সেই চিৎকার শুনে সব ফেলে দৌড়ে আসলেন। ড্রয়িং রুমের মেঝেতে আরিশাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আন্টি নিজেই আর্তনাদ করে উঠলেন। আরশিয়া মা আমার, এ কি করলি তুই? ওরে কে কোথায় আছিস? আমার মাকে বাঁচা। আন্টি পাগলের মতো আরিশাকে জড়িয়ে ধরলেন। আরিশা তখন যন্ত্রণায় ছটফট করছে আর গোঙাচ্ছে।
আন্টি হাত কাঁপতে কাঁপতে আঙ্কেলকে ফোন দিলেন। ফোন রিসিভ করতেই, হ্যালো। ওগো তাড়াতাড়ি আসো, আরশিয়া সিঁড়ি থেকে পড়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ, প্রচুর রক্ত যাচ্ছে, তুমি জলদি আসো। আঙ্কেল কথা না বাড়িয়ে দ্রুত বাসার দিকে রওনা দিলেন। এরপর আঙ্কেল আমাকে ফোন করলেন। ওনার কণ্ঠস্বর কাঁপছে। রাকিব, কই তুমি? ভার্সিটিতে বাবা। এক্ষুনি বাসায় আসো, এক মুহূর্ত দেরি না। বাবা কি হয়েছে? আরিশা ঠিক আছে তো? তুমি দ্রুত বাসায় আসো। আঙ্কেলের গলার স্বর শুনে আমার বুকের ভেতরটা দক করে উঠল। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ব্যাগটা কোনো মতে কাঁধে ঝুলে পাগলের মতো বাইক চালিয়ে বাসায় আসলাম। বাসার গেট দিয়ে ঢুকতেই দেখি লিভিং রুমে আরিশা মেঝেতে পড়ে আছে। আন্টি একে ধরে চিৎকার করে কাঁদছেন, আর ফ্লোর রক্তে ভিজে গেছে। আমার হাতের ব্যাগটা অজান্তেই হাত থেকে পড়ে গেল। আরিশা! আমি চিৎকার দিয়ে দৌড়ে ওর কাছে গেলাম। আরিশার মুখটা সাদা হয়ে গেছে। ও আধো বোঝা চোখে আমার দিকে তাকানোর চেষ্টা করছে। ওর হাতটা ধরতেই আমার মনে হলো কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আরিশা, কথা বলো, আমি এসে গেছি, তোমার কিছু হতে দেব না আমি। বাবা, অ্যাম্বুলেন্স আসছে না কেন? এর মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। আমরা সবাই মিলে আরিশাকে পাজা কোলে তুলে অ্যাম্বুলেন্সে নিলাম। হাসপাতালে যাওয়ার পুরোটা পথ আরিশা শুধু আমার হাতটা শক্ত করে ধরেছিল। যন্ত্রণায় ওর আঙ্গুলগুলো আমার হাতে বসে যাচ্ছিল, কিন্তু আমার নিজের ব্যথাচ্ছে ওর কষ্টটা আমাকে হাজার গুণ বেশি কষ্ট দিচ্ছিল। আমি শুধু বিড়বিড় করে আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমার আরিশাকে কেড়ে নিও না, আমাদের অনাগত সন্তানকে তুমি রক্ষা করো। হাসপাতালে পৌঁছানোর পর স্ট্রেচারে করে আরিশাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ও শেষবারের মতো আমার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরেই বলল, রাকিব, আমার সন্তান। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। ওটির দরজার সামনে ধপ করে বসে অঝরে কাঁদতে শুরু করলাম। আঙ্কেলের আন্টিও পাশে পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। অপারেশন থিয়েটারের বাইরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। করিডোরের সাদা দেয়ালগুলো আজ আমাদের ওপর এক অসহ্য নিস্তবতা চাপিয়ে দিচ্ছে। আন্টি ওটির দরজার সামনে মেঝেতেই বসে পড়লেন। ওনার পাগলের মতো কান্না এখন বিলাপের মতো শোনাচ্ছে। যে মানুষটা নিজের মেয়েকে সবসময় আগলে রাখতেন, আজ তিনি বড্ড অসহায়। আঙ্কেল দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। একজন বাবার এই নিঃশব্দ কান্না যে কত ভয়াবহ তা ওনার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আমি একবার ওটির লাল বাড়তির দিকে তাকাচ্ছি, আর একবার নিজের রক্তমাখা হাতের দিকে। এই হাত দিয়ে কিছুক্ষণ আগে আমি আরিশাকে জাপটে ধরেছিলাম। আমার সারা শরীর কাঁপছে, মনে হচ্ছে এই বুঝে আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব। হঠাৎ ওটির দরজা খুলে গেল। ডক্টর মাস্ক খুলে ধীর পায়ে বেরিয়ে এলেন। আমরা সবাই পাগলের মতো দৌড়ে গিয়ে ওনাকে ঘিরে ধরলাম। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? ডক্টর সাহেবের মুখটা গম্ভীর। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাদের দিকে তাকালেন, তারপর দীর্ঘ শ্বাস ফেলে যে কথাটা বললেন তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দেখুন, পেশেন্টের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। অনেক রক্তক্ষরণ হয়েছে এবং ওপর থেকে পড়ার কারণে ইন্টারনাল ইনজুরি মারাত্মক। এই মুহূর্তে আমাদের সামনে খুব কঠিন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। কি বলছেন ডক্টর? কিছুই বুঝতেছি না। আমরা চেষ্টা করছি, কিন্তু সত্যিটা হলো এই অবস্থায় যে কোনো একজনকে বাঁচানো সম্ভব, হয় মা নয়তো সন্তান। যদি আমরা দুজনকে একসাথে বাঁচাতে যাই তবে ঝুঁকি অনেক বেড়ে যাবে, এমনকি মা এবং সন্তান দুজনেরই মৃত্যু হতে পারে। কথাটা শোনা মাত্রই আমার মনে হলো আমার মাথায় যেন কিছু একটা ভেঙে পড়ল। কানের ভেতর ঝিঝি শব্দ শুরু হলো। চারপাশে সব কিছু ঝাপসা হয়ে আসছে। আমার অস্তিত্বের যে অংশটি আরিশার ভেতরে বড় হচ্ছিল তাকে হারাবো, নাকি আমার প্রাণের চেয়ে প্রিয় আরিশাকে? ডক্টর আমাদের স্তবতা দেখে আবারও থাকাতে দিলেন। আমাদের হাতে একদমই সময় নেই। আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন কাকে বাঁচাবেন। দেরি হলে আমরা কাউকে রক্ষা করতে পারবো না। কুইক ডিসিশন নিন। আন্টি কান্নায় ভেঙে পড়ে বললেন, আমি আমার মেয়েকে চাই ডাক্তার, আমার আরশিয়াকে আমার কোলে ফিরিয়ে দিন। আমি আমার মেয়েকে ফেলতে চাই ডাক্তার, আমার মেয়েকে বাঁচিয়ে তুলুন প্লিজ। কিন্তু আমি কিছুই বলতে পারছি না। একদিকে আমার প্রথম অনাগত সন্তানের প্রতি টান, আর অন্যদিকে যার সাথে সারা জীবন কাটানোর শপথ নিয়েছি সে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক বুক হাহাকার আর আর্তনাদ দল পাকিয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি আজ আমি। কাকে বেছে নেব আমি? শ্বাস নিতে পারছি না। আঙ্কেল আর আন্টির আর্তনাদ আমার কানে বাজছে। আমার পাশে দাঁড়িয়ে আছে আঙ্কেল আন্টি, যারা তাদের একমাত্র সন্তানকে হারানোর ভয়ে কুঁকড়ে গেছেন। আমি আঙ্কেলের দিকে তাকালাম। যে মানুষটা আমাকে নিজের ছেলের মতো আগলে রেখেছেন, আজ তার চোখে সন্তানের শোকের করুণ ছায়া। আমি যদি এখন জেদ করি আর যদি আরিশার কিছু হয়ে যায়, তবে এই মানুষগুলো সারা জীবনের জন্য জীবিত লাশে পরিণত হবেন। একজন বাবার কাছে সন্তানের মৃত্যু যে কত বড় পাহাড় সমান বোঝা তা আমি আঙ্কেলের কপালে জমে থাকা দুশ্চিন্তার ভাঁজ দেখে বুঝতে পারছি। নিজের স্বার্থের জন্য আমি তাদের বুক খালি করতে পারবো না।
চোখের পানিটা গাল বেয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। তাই আমি তাদের কথা চিন্তা করে ডক্টর সাহেবের দিকে তাকিয়ে বললাম, ডক্টর সাহেব, আমার আরিশাকে বাঁচান, আমি ওকে ছাড়া বাঁচব না। কথাটা বলে আমি দেয়ালে মাথা টিকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। ডক্টর সাহেবের সময় নষ্ট না করে দ্রুত উটির ভেতরে চলে গেলেন। আমার কলিজাটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। মনে মনে বলতে লাগলাম, হে আল্লাহ, এটা আমার সাথে কি হচ্ছে যে অনাগত প্রাণটার আসার অপেক্ষায় আমি দিনরাত গুনতাম, যার হার্টবিট শোনার জন্য আরিশার পেটে কান পেতে থাকতাম, তাকে আমি নিজের হাতে আজ বিদায় দিয়ে দিচ্ছি। আমি এতটাই দুর্ভাগা, নিজের সন্তানের মুখটা একবার দেখারও সুযোগ আমার কপালে নেই। ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে হচ্ছে অন্ধকার একটা গর্তের ভেতর আমি তলিয়ে যাচ্ছি। এই দুনিয়ায় আমার রক্তমাখা অস্তিত্ব নিয়ে যে মানুষটা আসতো, তাকে আমি পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারে পাঠিয়ে দিলাম। অন্ধকার করিডোরে বসে আমি নিজেই হাতের দিকে তাকালাম। এই হাত দিয়ে কত স্বপ্ন বুনেছিলাম, আজ এই হাত দিয়ে নিজের সন্তানের মৃত্যুর পরোনায় সই করে দিলাম। আমার ভেতরটা দমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে বলি, আমি কেন এত অসহায়। আন্টি আমার মাথায় হাত রাখলেন, ওনার হাত কাঁপছে, কিন্তু আমার কোনো হুঁশ নেই। চারপাশটা বড্ড বেশি অন্ধকার লাগছে। নিজের অস্তিত্বটাই যেন আজ অর্থহীন মনে হচ্ছে। আমি মেঝেতে মাথা নিচু করে বসে আছি। নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। 1 ঘন্টা পর ওটির দরজাটা শব্দ করে খুলে গেল। আমি মাথা তুলে তাকালাম। দেখলাম একজন নার্স হাতে সাদা কাপড়ে জড়ানো এক ছোট্ট পুতুলের মতো কিছু নিয়ে বেরিয়ে আসছেন। নার্স চারদিকে তাকিয়ে ধীর গলায় বললেন, আপনাদের মধ্যে রাকিব কে? নার্সের মুখে আমার নাম শুনেই আমি বুক দূর ফেরেনি নিয়েই দাঁড়িয়ে পড়লাম। চোখ মুছে টলমল পায়ে সামনে গিয়ে দাঁড়ালাম। গলার স্বর বুঝে আসছে, তবুও কোনো মতে বললাম, জি, আমি রাকিব। নার্স আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। তারপর পরম মমতায় আমার 2 হাতের উপর সেই ছোট্ট শরীরটা তুলে দিয়ে বললেন, এই নিন, আপনার মেয়ে হয়েছে। আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। নার্স আমার কোলে সেই নরম তুলতুলে মাংসের দলাটাকে রাখলেন। আমার পুরো শরীরে এক অদ্ভুত শান্তি শিহরণ বয়ে গেল। এই অনুভূতি আমি আগে কখনো পাইনি, এমনকি স্বপ্নেও না। এতক্ষণ বুকের ভেতরে যে বিষাদ আর যন্ত্রণার পাথর চেপেছিল, তা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। আমি আমার মেয়ের দিকে তাকালাম। কি মায়াবী তার মুখ, চোখ দুটো বন্ধ, ছোট ছোট হাত পা। ওকে কোলে নেওয়া মাত্র আমার মনে হলো সারা পৃথিবীর সব সুখ আজ আমার এই 2 হাতের তালুর মাঝে বন্দী। আমার চোখ দিয়ে টপ টপ করে পরম আনন্দের পানি গড়িয়ে পড়তে লাগলো। বাচ্চার নরম গায়ের ঘ্রাণ নাকে আসতেই আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সেই প্রাণ যাকে আমি কিছুক্ষণ আগে হারানোর কথা ভেবেছিলাম। আল্লাহ আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেননি। আঙ্কেল আর আন্টি দৌড়ে আসলেন। আন্টি বাচ্চার মুখটা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আঙ্কেল বাচ্চার কপালে হাত দিয়ে অস্পষ্ট বললেন, এ তো একদম আমাদের আলিসার মতো হয়েছে, যেন আলিসার জেরক্স কপি। সত্যিই তাই। আরিসের সেই নাক, সেই চিবুক, সবই যেন এই ছোট্ট মানুষটার মাঝে ফুটে উঠেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আর ভাবছি, কিছুক্ষণ আগে ডক্টর কি বললেন, আর এখন কি হলো। হঠাৎ আরিসের কথা মনে হতেই আমার বুকটা আবার কেঁপে উঠল। আমি নার্সকে আকুল হয়ে জিজ্ঞাসা করলাম, সিস্টার, আরিসা কোথায়? ও কেমন আছে? ডক্টর সাহেব তো বলেছিলেন। নার্স কিছু বলার আগেই ওটির দরজা খুলে ডক্টর সাহেব বেরিয়ে আসলেন। ওনার মুখ থেকে মাস্কটা সরানো, কপালে ঘামের বিন্দু। আমরা সবাই ওনার দিকে পাগলের মতো ছুটে গেলাম। আঙ্কেল ব্যাকুল হয়ে বললেন, ডাক্তার সাহেব, কিছুই তো বুঝতে পারছি না, আমার মেয়ে আলিসা কোথায়, ও কেমন আছে? ডক্টর, আপনি না বলেছিলেন একজনকে বাঁচানো সম্ভব, তাহলে এখন আরিসা কোথায়? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আসলে মিস্টার রাকিব, আমি যখন ওডিতে ঢুকলাম তখন আপনার স্ত্রী আরিশার জ্ঞান ছিল। যখন আমরা তাকে অ্যানেস্থিয়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন সে আমাকে থামিয়ে দেয়। অন্যত ক্ষীণ স্বরে সে আমাকে তার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়। কি সিদ্ধান্ত ডক্টর? ডক্টর আরও বললেন, সে বলেছিল, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। সে হয়তো আমাকে হারানোর ভয়েই সিদ্ধান্তটা নিয়েছে, কিন্তু আমি একজন মা। আমার শরীরের ভেতরে বেড়ে ওঠা এই প্রাণটাকে আমি মরতে দিতে পারি না। ওর অনেক স্বপ্ন এই বাবুটাকে নিয়ে। প্লিজ আমার বাবুকে বাঁচান। তারপর সে একটা চিঠি লিখে আমার হাতে দেয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে শুধু আপনার আর বাচ্চার কথাই বলছিল। বলে ডক্টর সাহেব চিঠিটা আমার হাতে বাড়িয়ে দিলেন। আমার সারা শরীর কাঁপছে। ঝাপসা চোখে আমি চিঠিটা খুললাম। আরিশার হাতের লেখাগুলো জায়গায় জায়গায় ভিজে লেপ্টে আছে। হয়তো লেখার সময় তার চোখের জল পড়ছিল সেখানে। আরিশার চিঠি। প্রিয় রাকিব, আমি জানি এই চিঠিটা যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি হয়তো অনেকটা দূরে চলে গেছি। রাগ করো না লক্ষ্মীটি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে ছাড়া তোমার পৃথিবীটা কতটা অন্ধকার।
কিন্তু আজ যদি আমি নিজের জীবন বাঁচিয়ে আমাদের বাবুকে হারাতাম, তবে আমি সারা জীবন এক অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতাম। আমি জানি তুমি আমাদের এই অনাগত সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছো। মনে আছে, তুমি প্রায় আমার পেটে কান পেতর হার্টবিট শুনতে চাইতে আর বলতে, আরিশা, আমাদের বাবুটা যেন একদম তোমার মতো হয়। তোমার সেই স্বপ্ন আমি কিভাবে বৃথা হতে দেই বলো? আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমার কাছে আমার একটা অংশ রেখে যাচ্ছি। আমাদের এই বাচ্চাটার মাঝে আমি বেঁচে থাকবো চিরকাল। মন খারাপ করো না, যখনই ওর দিকে তাকাবে দেখবে ওর হাসিটা একদম আমার মতো। ও যখন বড় হবে ওকে বলো ওর মা ওকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতো। আমার বাবুকে কখনো কষ্ট দিও না রাকিব, ওকে আগলে রেখো, যেমনটা তুমি আমাকে আগলে রেখেছিলে। আমি উপর থেকে তোমাদের দুজনকে দেখব। হিতে, তোমার আরিশা। চিঠিটা শেষ করতেই আমার চারপাশটা যেন দুলে উঠল। বুকের ভিতর থেকে এক তীব্র আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু গলার কাছে দলা পাখি আটকে গেল। আমি আমার কোল ঘেঁষে থাকা সেই ছোট্ট শিশুর দিকে তাকালাম, যে পৃথিবীর আলো দেখার জন্য নিজের জননীকে হারিয়েছে। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, আরিশা, কেন করলে এমন তুমি? আমি তো তোমাকে ছাড়া কিছুই বুঝি না। আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেই করিডোরে মেঝেতে বসে পড়লাম। আমার কান্নায় হাসপাতালের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। আঙ্কেল আর আন্টি একে অপরকে জড়িয়ে ধরে পাথর হয়ে গেছেন। তাদের একমাত্র সন্তান আজ এক চরম ত্যাগের দৃষ্টান্ত হয়ে না ফেরার দেশে চলে গেল। আমি আমার মেয়ের কপালে চুমু খেয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। এই নিষ্পাপ মুখটার দিকে তাকালে এখন আরিশের সেই হাসিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন ঠিকই, কিন্তু তার বিনিময়ে আমার পৃথিবীটাকে চিরতরে শূন্য করে দিয়েছেন। কিছুক্ষণ পর ওটির ওপরের সেই লাল বাতিটা নিভে গেল। এক অসহ্য নিস্তবতা চিরে দরজাটা খুলে গেল। স্ট্রেচারে করে সাদা কাপড়ে ঢাকা একটা দেহ ধীর গতিতে বেরিয়ে আসছে। কাপড়টা একদম মাথা পর্যন্ত ঢাকা। আন্টি সেই সাদা কাপড়ে মোড়ানো দেহটি দেখা মাত্রই বুক ফাটানো এক চিৎকার দিলেন। আরশিয়া রে, মা আমার, ওরে তোরা আমার কলিজারে এভাবে ঢেকে রাখছিস কেন? ও তো অন্ধকারে ভয় পায়। ওরে একটু ডাক দে, ও নির্ঘাত জেগে উঠবে। আঙ্কেল টলতে টলতে আরিশার লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। তার শক্ত হাত দুটো কাঁপছে আজ। তিনি সাদা কাপড় আলতো করে সরাতেই আরিশার সেই শান্ত মায়াবী মুখখানা বেরিয়ে এলো, ঠিক যেন ঘুমিয়ে আছে। কিন্তু এই ঘুম যে আর কোনোদিন ভাঙবে না। আঙ্কেল আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়ের কপালে হাত রেখে ডুকরে কেঁদে উঠলেন। আমি আমার এই 10 মিনিট বয়সের কন্যা সন্তানকে বুকে জাপটে ধরে টলমল পায়ে আরিশার লাশের পাশে গিয়ে দাঁড়ালাম। আমার বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। আমি আরিশার নিথর মুখের কাছে গিয়ে বসলাম। আরিশা, এই দেখো তোমার সে জেরক্স কপি। তুমি বলেছিলে না ও যেন তোমার মতো হয়? দেখো, একদম তোমার মতো হয়েছে। কিন্তু তুমি তো বললে না ওকে একা আগলে রাখার শক্তি আমি কোথায় পাবো? তুমি তো শুধু আমার স্বপ্নের কথা ভাবলে। আমাদের সন্তানকে নিয়ে আমাদের যে স্বপ্নটা আমরা একসাথে দেখেছিলাম তার কথাটা তো একটাবারও ভাবলে না আরিশা। কেন এমনটা করলে তুমি? আমার চোখের পানি টলমল করে বাচ্চার ওপর আর আরিশার কপালে গিয়ে পড়ছে। বাচ্চাটা বোধহয় তার মায়ের স্পর্শ বুঝতে পেরেছে। সেও ক্ষীণ স্বরে কেঁদে উঠল। দেখলে তো আরিশা, ও এখনই বুঝতে পারছে তার মা ওকে ছেড়ে চলে গেছে। ও বড় হয়ে যখন আমাকে জিজ্ঞাসা করবে ওর মা কোথায়, আমি কি জবাব দেব? আমি কি বলবো যে তোমার মা একা পেলে অনেক দূরে চলে গেছে? ওটো আরিশা, লক্ষ্মীটি আমার, এভাবে আমায় শাস্তি দিও না। শুধু একবার চোখ মেলো। হাসপাতালের করিডোর তখন বাতাসের চেয়েও ভারী হয়ে উঠছে আমাদের কান্না। নার্স আর ডাক্তাররাও চোখের পানি মুছছেন। আঙ্কেল আমার কাঁধে হাত রাখলেন। ওনার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। বাবা রাকিব, আরিশা আমাদের ছেড়ে ঠিকই চলে গেছে, কিন্তু সবটুকু ভালোবাসাই বাচ্চার মাঝে রেখে গেছে। এখন ওকে আগলে রাখলেই আমাদের আরিশা উপর থেকে ভালো থাকবে। চলো বাবা, ওকে শেষবারের মতো ঘরে নিয়ে যাই। সব ফর্মালিটি শেষ করে যখন অ্যাম্বুলেন্সে করে আরিশার লাশ নিয়ে বাড়ির গেটে পৌঁছালাম, তখন মনে হলো পুরো বাড়িটাই যেন এক প্রেতপুরী। যে বাড়িতে 10 মাস ধরে আমরা নতুন অতিথির জন্য খুশিতে মেতেছিলাম, আর সেখানে আরিশা নিথর দেহটা শুয়ে দেওয়া হলো। প্রতিবেশীরা সব জড়ো হয়েছে, সবাই আফসোস করছে এমন এক অকাল মৃত্যুর জন্য। কিছুক্ষণ পরে আরিশাকে শেষ গোসল করিয়ে সাদা কাফনে জড়িয়ে দেওয়া হলো। আমার কলিজাটা যেন কেউ জ্যান্ত টেনে ছিঁড়ে নিচ্ছে। আমি শেষবারের মতো মুখটা দেখলাম। কি অপূর্ব এক জ্যোতি যেন ওর মুখে খেলা করছে, যেন সফল হয়েছে এক মা হিসেবে। জানাজা শেষে যখন ওকে কবরের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে, আমার পা দুটো যেন মাটিতেই গেঁথে গেল। আমি দূর থেকে তাকিয়ে দেখছি
আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটাকে মাটির নিচে দিয়ে আসা হচ্ছে। বাঁশের খাঁচা যখন ওর উপরে রাখা হলো, আমার মনে হলো আমার উপর যেন আস্তে একটা পাহাড় ভেঙে পড়লো। বাসায় ফিরে আসলাম, কিন্তু কোন বাসায় আসলাম? এই ঘরের প্রতিটা কোণায় আরিশার ঘ্রাণ, ড্রেসিং টেবিলের ওপর ওর চিরুনি, বিছানার পাশে রাখা ওর পানির গ্লাস, আর আয়নায় ওর সে প্রিয় নীল শাড়িটা সবই পড়ে আছে, শুধু মানুষটা নেই। আমি অন্ধকার করে আমার মেয়ের দোলনার পাশে বসে রইলাম। মেয়েটা এখন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ওর মুখের দিকে তাকালে অবিকল আরিশাকে দেখতে পাই। মনে হচ্ছে আরিশা যেন আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, রাকিব, এই তো আমি তোমার পাশে আছি। রাতটা যেন আর শেষ হতেই যাইছে না। আরিশা ছাড়া প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে যেন এক একটা বছর। জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে শুধু বিড়বিড় করে বলতে থাকলাম, ভালো থেকে ওপারে আমার আরিশা, তোমার আমানতকে আমি আমার জীবনের চেয়ে বেশি আগলে রাখবো। 3 বছর পর। নানু, আব্বু খুব পতা, আজকে আব্বুর কবলাতে। আঙ্কেল রুহিকে কোলে টেনে নিয়ে হাসলেন। আরিশা চলে যাওয়ার পর এই নাতনি এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তারপর গালে চুমু দিয়ে বললেন, ছি নানু ভাই, এইভাবে বলো না। তোমার আব্বু তো অনেক ব্যস্ত মানুষ, তাই একটু দেরি হচ্ছে। রুহিতের ছোট ছোট হাত দিয়ে তার নানুর পাঞ্জাবি খামচে ধরে তোতলিয়ে বলল, প্রতিদিন দেরি করে, আমার ভালো লাগে না। আবার আজকে আমার হ্যাপি বার্থডে, তাও আব্বু নেই। আঙ্কেল রুহির কপালে আরেকটা চুমু খেয়ে বললেন, ঠিক আছে নানু ভাই, আজকে আব্বু আসুক, আমরা তাকে অনেক অনেক বকে দেবো। হ্যাঁ, ঠিক আছে। রুহি মাথা নেড়ে সায় দিল, কিন্তু ওই চোখ দুটো দরজার দিকে পড়ে রইল। এখন ব্যস্ততা আমার নিত্য সঙ্গী। আরিশার বাবার বিশাল ব্যবসা সামলানোর পাশাপাশি নিজের তিল তিল করে গড়ে তোলা 3টা রেস্টুরেন্ট, সব মিলে দম ফেলার সময়টুকুও পাই না। পড়াশোনা শেষ করে আমি এখন একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, কিন্তু এই ব্যস্ততা আমি কখনো আরিশার শূন্যতা পূরণ করতে পারিনি। তবে আমার অন্ধকার জীবনে আলো হয়ে টিকে আছে ছোট্ট একটা পরী, রুহি, আমার আর আরিশার ভালোবাসার চিহ্ন। আজকের দিনটা আমার জন্য যেমন আনন্দের, তেমনই বুক ফাটানো কষ্টের। আজ রুহি 3 বছর পূর্ণ হলো, আর আজই আরিশার আমাদের ছেড়ে চলে যাও 3 বছর। প্রতি বছর এই দিনে আমি নিজেকে সামলাতে পারি না। সকালে ব্যবসার কাজ সেরে দুপুর আরিশার কবরের পাশে গিয়ে বসে থাকি। আজও তার কোনো ব্যতিক্রম হলো না। কত কথা বললাম ওর সাথে, ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আর এদিকে বাসায় রুহি তার নানু ভাইয়ের সাথে ড্রয়িং রুমে বসে গাল ফুলিয়ে হাঁড়ি করে আছে। কিছুক্ষণ পর আমি কলিং বেল বাজিয়ে ভেতরে ঢুকলাম। হাতে রুহির জন্য একটা বড় কেক আর ওর প্রিয় সেই বারবি ডল। আমি ঢুকতেই হাসি মুখে ডাক দিলাম, আমার রুহি মামুনি কোথায়? দেখি আমার আম্মুটা কই। রুহি আমাকে দেখে প্রথমে সোফা থেকে নেমে দৌড়ে আসতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে থমকে দাঁড়ালো। ঠিক আরিশের মতোই ভুরু কুচকে মুখটা ঘুরে অন্যদিকে তাকিয়ে রইল। ওর এই অভিমান করা ভঙ্গিটা দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। অবিকল আরিশা ঠিক এভাবেই আমার উপর রাগ করলে মুখ ফিরে বসে থাকতো। আমি রুমের মাঝখানে ব্যাগ আর গিফট রেখে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। কি হলো, আমার আম্মুটা কি আমার উপর রাগ করেছে? রুহি উত্তর দিল না। আঙ্কেল পাশ থেকে মুচকে এসে বললেন, তোমার মেয়ে তো আজ তোমাকে ছাড়বে না নাকি? অনেক বিচার দিয়েছে আমার কাছে। হ্যাঁ, আমি রুহির নরম হাতটা ধরতেই ও হাতটা সরিয়ে নিল। যাও, তুমি পতাবো। তুমি আমার বার্থডে তো তোমার মতো হাঁটুনি, আমি তত বলবো না। আমি ওকে পাজা কোলে করে কোলে নিলাম। ওর হাত পা ছুটছে নামার জন্য। আমি ওর কপালে গভীর একটা চুমু খেয়ে কানে কানে বললাম, সরি আম্মু, আব্বু তো তোমার আম্মুর সাথে দেখা করতে গিয়েছিল। তোমার আম্মু তোমার জন্য অনেক অনেক আদর পাঠিয়েছে। আম্মুর নাম শুনতেই রুহি শান্ত হয়ে গেল। ওর ডাগর ডাগর চোখ দুটো দিয়েই আমার দিকে তাকিয়ে বলল, মামুনি পচা, মামুনি এবারও আনলো না কেন? তুমি তো বলেছিলে আমি ভালো হয়ে থাকলে এবারে বার্থডেতে আম্মু আপে। ওর এই কথা শুনে আমার চোখের কোণে জল চলে এলো। আমি আঙ্কেলের দিকে একবার তাকালাম, আর উনি আমার দিকে তাকালো। আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আঙ্কেল আর আন্টিও দূর থেকে তাকিয়ে চোখ মুছলেন। 3 বছর হয়ে গেল, কিন্তু ক্ষতটা আজও টাটকা। রুহি, চলো আমরা এখন কেক কাটবো। দেখো তো আব্বু তোমার জন্য কি এনেছে। দেখবো না, আগে বলো আম্মু কবে আমার সাথে দেখা করবে। আমার আম্মু তাই। তোমার আম্মু এবারও কাজে আটকে গেছে, পরের বার ঠিকই আসবে আমাকে বলেছে আব্বুকে ভালোবাসলে আর লোক খেয়ে থাকলে অবশ্যই আসবে। সত্যি বলতো তো? হ্যাঁ সত্যি বলছি। এখন দেখো আব্বু তোমার জন্য কি কি এনেছে। তারপর আমি রুহিকে গিফট বক্স দিলাম। গিফট বক্স দেখেই সব অভিমান ভুলে খুশিতে চিৎকার করে উঠল। ওর হাসির শব্দে যেন পুরো বাড়িটা প্রাণ ফিরে পেল। আমি জানি আরিশা ওপর থেকে আমাদের দেখছে,
সে হয়তো হাসছে, নয়তো আমার মতোই কাঁদছে। কেক কাটার পর রুহি আমাকে কেক খাইয়ে দিল। সবাই আনন্দ করে রাতের খাবার খেতে বসেছি। আমি রুহিকে খাবার খেয়ে দিচ্ছি। হঠাৎ রুহি বলে উঠল, আপু, কি আম্মু? আটা তোমার আম্মু তো তাই, তোমার কাঁধে থাকে না কেন? রুহির কথা শুনে কলেজে কেঁপে উঠল। পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। আঙ্কেল আমার দিকে তাকালো। তারপর রুহি বলল, কি হলো আব্বু, বলো না, তোমার আম্মু তো তাই। উনি আমাদের থেকে অনেক দূরে আছে আম্মু। সেটা কোথায়? গ্রামে। আমি যাবো। না আম্মু, সেখানে যে আমাদের যাওয়া নিষেধ। না, আমি যাবো, কোনো কথা শুনতে তাই না। রুহি অনেক জেদ করতে লাগলো। ওর কথায় বারবার সেই অপমানটা চোখের সামনে ভেসে আসছে। তাই আর সহ্য করতে না পেরে আমি রুহিকে অনেক জোরে ধমক দিলাম, রুহি, এত জেদ ভালো না, চুপচাপ খাও। রুহি আমার কথায় চমকে উঠলো। কান্না কান্না ভাব মুখে চলে আসলো। তাই ওর নানি ওকে রুমে নিয়ে চলে গেল। আঙ্কেল আমাকে বলল, ওকে এভাবে বলা ঠিক হয়নি। ও তো বাচ্চা মানুষ, ও জেদ তো বাচ্চারাই করে, ও ভুল কি বলেছে? ওর তো একটা অধিকার দাদিকে দেখার, তাই না? বাবা আপনি তো জানেনই কেন ওখানে যেতে চাই না। আমার কি আমার আম্মুকে দেখতে ইচ্ছে করে না? কিন্তু তখনই সেই অপবাদের কথা মনে হতেই। আমি সব জানি, কিন্তু 4টা বছর কেটে গেছে। এখন পরিস্থিতি তো অন্যও হতে পারে। তোমার রুহিকে নিয়ে একবার গ্রামের বাড়িতে যাওয়া উচিত। ঠিক আছে বাবা, ভেবে দেখব, বলে আমি রুমে চলে আসলাম। এসে দেখি রুহিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, কিন্তু রুহি ঘুম আসছেই না। আমি পাশে গিয়ে বসতেই ও নানি চলে গেল। রুহিকে বললাম, সরি আম্মু। রুহি মুখ ঘুরিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আমি আর তুমি তোমার দাদুর বাড়িতে যাব। এবার খুশি? রুহির সাথে সাথে আমাকে তার নরম হাত দিয়ে জড়িয়ে ধরলো। তারপর বলল, সত্যি আব্বু, আই লাভ ইউ আপু। আই লাভ ইউ টু আম্মু। আমি ওর গালে চুমু খেলাম। তারপর ওকে আমার বুকে নিলাম। আরও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আমি ভাবতে লাগলাম, আবারও সেই পুরনো অতীতে ফিরে যাব। আবারও কি কারো অপমান সইতে হবে? গ্রামের মানুষের কথা, প্রতিবেশীদের কথা শুনতে হবে। জানি না কি আছে আমার জন্য ভবিষ্যতে। তবে মেয়ের জেদের কাছে তো হার মানতে হলো। মেয়ের ইচ্ছে তো আর অপূর্ণ রাখতে পারি না। দেখা যাক সামনে কি হয়। তো বন্ধুরা বলুন তো, সামনে আমার জন্য কি অপেক্ষা করে আছে? জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে এর পরের পর্বে। এরপরে এই গল্প শেষ করে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।